দৈহিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার ভাই বাড়িতে নেই গো দেবর, একলা ঘরে ঘুম আসছে না। চলো না আমার ঘরে একটু, তোমাকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবো। বড় ভাবির মুখ থেকে এমন নোংরা প্রস্তাব পেয়ে ইনানের শরীর শিউরে ওঠে। ভালো করে তাকাই বড় ভাবির দিকে। গোলাপি রঙের শাড়ি, হাতা কাটা ব্লাউজ, শরীরে সব কিছুই বোঝা যাচ্ছিল। সেই সাথে অদ্ভুত এক ধরনের মিষ্টি ঘ্রাণ। শিহরিত হয়ে ওঠে ইনান। হঠাৎ নিজের গালেই থাপ্পড় মেরে বলে, পাশের ঘরের দরজার দিকে তাকাই। ওর বাবা মা ঘুমিয়ে আছে। ইনান ফিসফিস করে বলে, কি যা তা বলছো ভাবি এসব? পাশের ঘরে মা বাবা আছে, তারা জানে কি ভাববে। আর এত রাতে দয়া করে চলে যাও আমার ঘর থেকে। ইনানের কথাই ওর ভাবি আরও কাছে এগিয়ে আসে। শরীর থেকে আঁচল ফেলে অশ্লীল ভঙ্গিতে মুচকি হেসে বলে, ইস, এত রাতে আমাকে এভাবে দেখেও তোমার কিছু করতে ইচ্ছে করছে না? দেবর, তুমি কি হিজড়া? ইনান ওর ভাবির অশ্লীল কথা শুনে ঠাস ঠাস থাপ্পড় মেরে দাঁতে দাঁত চেপে বলে, বড়ভাবে তুমি এই মুহূর্তে নিজের ঘরে চলে যাও। তোমার মনে কুচিন্তা করছে, তুমি এক্ষুনি নিজের ঘরে না গেলে আমি ভাইয়াকে ফোন করবো। ইনানের হাতে থাপ্পড় খেয়ে ঋতু খেপা বাঘিনী হয়ে যায়। ঝাঁপিয়ে পড়ে ইনানের উপর, কামড়িয়ে দিতে থাকে ইনানের ঠোঁট, নাক, গলায়। ইনান ছাড়া পেতে ছটফট শুরু করে। ঋতু ততক্ষণে নিজের শাড়ি খুলে ফেলেছে, আরও হিংস্র হয়ে উঠেছে। ইনান কামড় থেকে বাঁচতে এক পর্যায়ে ঋতুর পেটে সজোরে লাথি মারতে ঋতু ছিটকে গিয়ে পড়ে অ্যাকোরিয়ামের ওপর। ঠাস করে বিকট শব্দ হয়, সেই সাথে ঋতুরও চিৎকার, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, ইনান আমার সর্বনাশ করে ফেললো। ইনান হতভম্ব হয়ে যায় ভয়ে। কেঁপে ওঠে ওর শরীর। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে ওর ভাবির মুখ চেপে ধরতে যাবে, অমনি অন্ধকার ঘরটা আলোকিত হয়ে ওঠে। ইনান ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতে চমকে ওঠে। ওর বাবা ইমতিয়াজ আহমেদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আর পাশেই দাঁড়িয়ে থাকা শাহানা আহমেদ, তার চোখে মুখে ঘৃণা। বড় ছেলের বউ আর নিজের সবচেয়ে আদরের ছোট ছেলেকে এভাবে দেখবেন তিনি কখনোই আশা করেননি। ইমতিয়াজ আহমেদ দ্রুত পায়ে এগিয়ে এসে ইনানকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে আনেন আর গম্ভীর কণ্ঠে শাহানা আহমেদকে বলেন, শাহানা, বৌমাকে পোশাক পরিয়ে এই ঘরেই থাকো। বড় ছেলেকে এই মুহূর্তে বাসায় আসতে বলো। আমি এই ঘরের নরপশুকে বিদায় করছি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না ইমতিয়াজ আহমেদ। টেনে হিঁচড়ে ড্রয়িং রুমে নিয়ে এসে ছুটে যায় নিজের ঘরে। ফিরে আসেন লোহার পাইপ নিয়ে। ইনান ওর বাবার দিকে করুণ চোখে তাকিয়ে বলে, বাবা। ইমতিয়াজ আহমেদ হুঙ্কার ছাড়েন। ইনানের পিঠে সর্বশক্তি দিয়ে আঘাত করতে করতে বলেন, চুপ, ওই নোংরা মুখে বাবা শব্দটা উচ্চারণ করবি না। একদম গলাতে ছিঁড়ে আনবো নরপশু। তুই আমার ঘরে পেলে পোষার নরপশু। বাবার এমন কথাই স্তব্ধ হয়ে যায় ইনান। মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না ওর। চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে থাকে ড্রয়িং রুমের মাঝখানে। ইমতিয়াজ আহমেদ টানা 40 মিনিট ফিরিয়ে ক্লান্ত শরীরে সোফার উপর বসেন। ইনান তবুও ঠাই পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে কি হয়ে গেল। ততক্ষণে শাহানা আহমেদ বড় বৌমাকে নিয়ে বের হয়েছেন ঘর থেকে। ইনান ওর মায়ের দিকে করুণ চাহনিতে তাকিয়ে বলে, আম্মু, তুমি অন্তত আমার কথা শোনো, আমি তোমার ঘরের নরপশু নই। শাহানা আহমেদ আঁচল দিয়ে মুখটা ঢেকে কঠিন স্বরে বলেন, আজ থেকে তোর মা আমি নই। তোর মা জীবিত থেকেও নেই। ভুলেও আর ওই নোংরা মুখে আমায় আম্মু ডাকবি না। ইনান তাকাই ওর বড় ভাবি ঋতুর দিকে। ঋতুর চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণায় লেগে আছে দুষ্টু হাসি। ইনান তার হাসি দেখে নিজেও মুচকি হাসে আর ওর আম্মুকে বলে, আম্মু, কখনো কখনো চোখের দেখাও হয় ভুল। তুমি আজ যা ভাবছো তার জন্য পরে এক সময় খুব কাঁদবে। ইমতিয়াজ আহমেদ ছুটে এসে ঠাস ঠাস করে ইনানের গালে থাপ্পড় মেরে বলে, তোর মতো পশুকে আমার স্ত্রী কখনোই কাঁদবে না। কুলাঙ্গারও জন্ম দিয়েছি আমরা। ঋতু বৌমা, তুমি কি
রায়ানকে ফোন করে আসতে বলেছো? ঋতু কাঁদতে কাঁদতে বলে। জি বাবা, বলছি আপনার ছেলে আসছে। সকাল 7টা। রায়ান বাসায় এসে ছুটে গিয়ে ইনানের নাক বরাবর কয়েকটা ঘুষি মেরে চিৎকার করে বলে, জানোয়ার, তোর একটুও বুক কাঁপলো না নিজের ভাইয়ের বউয়ের শরীরে হাত দিতে? একটাবার ভাবলি না আমার কথা, বাবা মদের কথা? ইনান ওর ভাইয়ের দিকে চোখ তুলে তাকায়, তারপর ডান হাতে নাকটা চেপে ধরে বলে, আমায় মানলে তুমি ভাইয়া? রায়ান ইনানের গলা টিপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, চুপ, তোর এই নোংরা কণ্ঠে আমায় ভাইয়া বলে ডাকবি না। ছি, আমি ভাবতেই পারছি না আমার ভাই কি না একটা নরপশু। আরে তোকে কম ভালোবাসতাম আমি? আমাকে বলতে বিয়ে করিয়ে দিতাম। থাক, তোর আর বিয়ে করিয়ে দিয়ে লাভ নেই, পারলে নিজে আরেকটা বিয়ে করে নিস। বাবাও সরি ইমতিয়াজ আহমেদ, আমার কি এ বাসায় জায়গা হবে নাকি চলে যেতে হবে? ও কথা মুখেও আনবি না। ঘরের নরপশুকে বাড়িতে রাখতে নেই, যে কোনো সময় হিংস্র হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি বাসা থেকে। তবে শুনে রাখুন ইমতিয়াজ আহমেদ, খুব শীঘ্রই না হোক দেরি হলেও সত্যিটা সামনে আসবে। চলি, আল্লাহ হাফেজ। কথাটা বলে ইনান বেরিয়ে আসতে নিবে, অমনি ইমতিয়াজ আহমেদ গম্ভীর কণ্ঠে বলেন, দাঁড়াও, বের তো করে দিবই, তার আগে তোমার ভাগের সম্পত্তি নিয়ে যাও। উকিল সাহেব, তুমি। ইমতিয়াজ আহমেদকে কথা বলা শেষ করতে না দিয়ে রায়ান ছুটে গিয়ে ওর বাবার হাত ধরে বলে, এ কি বলছো বাবা? ওই নরপশুকে সম্পত্তির ভাগ দিবে? এটা আমি মানবে না বাবা। ইনান পিছন ফিরে ওর ভাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই, চোখে মুখে রাগ আর ঠোঁটের কোণে হাসি। অদ্ভুত এক চেহারা হয়ে গিয়েছে তার। ইনানের ভাবি এত সময় কাঁদলেও সম্পত্তি ভাগের কথা উঠতেই ওর কান্না বন্ধ হয়ে গিয়েছে। মুখে চরম বিরক্তিকর ভাব এনে বলে, বাবা, এটা কি করছেন আপনি? ওকে সম্পত্তির ভাগ দিলে আমি এই মুহূর্তে ওর নামে ধর্ষণ মামলা করব। আপনাকে আগেই বলে দিলাম। রায়ান জান, প্লিজ তুমি আমায় ডিভোর্স দিও না, আমার একটুও দোষ নেই। না কলিজা পাখি, তুমি আমার প্রথম ভালোবাসা, তোমায় আমি জীবনেও ছাড়ব না। এই জানোয়ার, তুই বেরিয়ে যা বাড়ি থেকে, তোর জায়গায় বাড়িতে আর হবে না। ইনান কিছুক্ষণ চুপ থেকে বলে, ইমতিয়াজ আহমেদ, আমার সম্পত্তি না দিয়ে টাকা দিন। নির্দিষ্ট অঙ্কের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আমি আপনাদের মতো লোকের মুখ দেখতে চাই না। চলি, ভালো থাকবেন। কথাটা বলে ইনান ওর ঘর থেকে নিজের টাকার কেনা ল্যাপটপ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ইমতিয়াজ সাহেব শাহানা আহমেদের হাত ধরে ঘরে চলে যান। অমনি ঋতু সোফা থেকে উঠে দৌড়ে এসে রায়ানের কোলে ওঠে, দীর্ঘ সময় লিপ কিস করে বলে, জান, কেমন অভিনয় করলাম বলো তো? রায়ান ঋতুর বুকের মাঝে নাক ডুবিয়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, ফাটিয়ে দিয়েছ ঋতু সোনা, আমি বিশ্বাসই করতে পারছি না আমার স্ত্রী এত ভালো অভিনেতা। তাহলে এখন বেবি নিতে তোমার আর আপত্তি নেই তো সোনা? এখন আর সম্পত্তির ভাগ হবে না, আমাদের সন্তান রাজার হালে বড় হবে। রায়ান ঋতুর মুখে বাচ্চার কথা শুনে মুখটা ভার করে বলে, ধুর, তোমার খালি বাচ্চা আর বাচ্চা। বলি, বাচ্চা আমার এখন চাই না, আমি চাই টাকা, শুধুই টাকা। চলো রুমে যাই, তোমাকে এই গোলাপি শাড়িতে যা লাগছে না। তাই বুঝি। চলো তবে আজ আমি সব কিছু উজাড় করে দিয়ে আদর করব তোমায়। আজ আমাদের খুশির দিন, নতুন করে বাসর করব আজ। রায়ান টুপ করে ঋতুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে কোলে করে নিয়ে যেতে থাকে রুমের দিকে। এদিকে ঘরের এক কোণে চুপটি করে বসে আছেন ইমতিয়াজ আহমেদ, তার পাশে বসে আছে শাহানা আহমেদ। নীরবতা ভেঙে শাহানা আহমেদ বলেন, এই রায়ানের বাবা, এগুলো কি হলো আমাদের সাথে? সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বৌমা তো এত রাতে নিজের ঘরে থাকার কথা, সে ইনামের ঘরে কি করে গেল? হ্যাঁ, তাও তো কথা। ঋতুকে তো আমরা নিজের ঘরে ঘুমাতে গেলেও দেখলাম। তবে কি ইহান ঋতুকে নিজের ঘরে ডেকে এনেছিল, নাকি ঋতুই কোনো কাজে ওর ঘরে এসেছিল? থাক, ওসব ভেবে আর লাভ নেই। নিজেদের চোখে যা দেখেছি তা তো মিথ্যা নয়। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, একটা বদমাইশকে এতটা দিন আমি লালন পালন করেছি, ওর মুখ থেকে মা ডাক শুনেছি। আগে জানলে পানিতে চুবিয়ে মেরে ফেলতাম। বাদ দাও, ওর শাস্তি ও পেয়ে গিয়েছে। আমার কোম্পানির আনুমানিক দাম 6 কোটি টাকা।
আমি ইহানের অ্যাকাউন্টে 30 কোটি টাকা পাঠিয়ে দেব। ওকে অফিসিয়ালি ত্যায্য করব, যেন আর কখনোই আমাদের কাছে না ফিরে আসে। আর বড় ছেলেকে কি দেবে? ওর সাথেই তো আমরা থাকবো। ছেলেটা খুবই কর্মঠ, তোমারও বয়স হয়েছে, এবার অফিসের দায়িত্বটা না হয় ওর হাতেই দিয়ে দাও। কিন্তু আমরা তো বেঁচে আছি, আয়ানের উপর নির্ভর করা কি ঠিক হবে শাহানা? জানাই তো পুরুষের মন পরিবর্তনশীল। আমার ছোট খোকা কতই না কলম আর উড়ন চরিত্রে ছিল, কিন্তু আজ দেখো 1 তারিখেই কেমন নরপশু হয়ে গেল। তুমি যা ভালো মনে করো রায়ানের বাবা, তবে আমি বলিনি ইনানকে পুলিশে দিলে হতো না? কিছুদিন জেলে থাকলে যদি নিজেকে শুধরে নেয়। না থাক, সামনেই ওর পরীক্ষা শাহানা। ও হিংস্র হলেও মেধাবী, ওর জীবন নষ্ট করে লাভ নেই। বাদ দাও ওর কথা, 1 কাপ চা নিয়ে এসো, শরীরটা ভালো লাগছে না। শাহানা আহমেদ ঘর থেকে বের হন কিচেনে যেতে, তবে বড় ছেলে রায়ানের ঘরের সামনে এসে থেমে যান। খুব বাজে শব্দ তার কানে আসতেই তিনি এক প্রকার দৌড়ে কিচেনে গিয়ে চা বানিয়ে রুমে ফেরেন। ইমতিয়াজ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে শাহানা আহমেদের দিকে তাকান। শাহানা আহমেদ বেশ বিব্রত অবস্থায় বলেন, শোনো রায়ানের বাবা, আমাদের মনে হয় আলাদা ফ্ল্যাটে থাকাই উত্তম। ছেলে আর ছেলের বউকে আলাদা ফ্ল্যাট ছেড়ে দেওয়া হোক। এমন কথা বলছো যে? ছোটটা তো বের হয়েই গেল, বড়টাকে আলাদা করে দিলে থাকবে কি করে? খারাপ লাগবে না? লাগলে মানিয়ে নিব, তবুও একজোড়া বিবাহিত দম্পতির রুমের সামনে দিয়ে যাতায়াত করতে পারবো না। ইমতিয়াজ আহমেদ কি যেন ভাবলেন, তারপর চায়ের কাপটা স্ত্রীর হাতে ফিরিয়ে দিয়ে বলেন, ঠিক আছে, আজকেই আমরা 3য় তলায় শিফট হয়ে যাব। ঘরে যা আছে নিতে পারো, আমি বের হচ্ছি। ইহানের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়ে আসি। এদিকে বাড়ি থেকে এক কাপড়ে বের হওয়া ইনান সোজা চলে আসে নিজের ভার্সিটিতে। রোজকার মতো দামি বাইকটা নেই, পায়ে হেঁটেই আজই প্রথম ভার্সিটিতে আসা। হাতে তরতাজা লাল গোলাপ ফুল নিয়ে মধুর ক্যান্টিনের পাশ দিয়ে যাওয়া হঠাৎ পেছন থেকে কেউ ডেকে ওঠে, ইনান, এই ইনান জান, শুনছো? ইনান পেছন ফিরে তাকিয়ে দেখে তানিয়া। পাগলিটাকে দেখে ইনানের চোখে মুখে ফুটে থাকা চিন্তার ছাপ উধাও হয়ে যায়। এই এক তানিয়াকেই ইনান বড্ড বেশি ভালোবাসে। 2 বছর হতে চলো ওদের রিলেশন। রোজ সকালে তাজা গোলাপ ফুল দিয়ে তানিয়াকে ও নতুনভাবে প্রপোজ করে। আজও এগিয়ে গিয়ে তানিয়ার সামনে দাঁড়াতেই তানিয়া ইনানকে বার কয়েক দেখে অবাক কণ্ঠে বলে, জানো আজকে মোটরসাইকেল নিয়ে আসুনি? না তানিয়া, মোটরসাইকেল নিয়ে আর কখনোই আসা হবে না ভার্সিটিতে। কেন? এমনি। তানিয়া এক হাতে ইনানের হাতটা টেনে আঁকড়ে ধরে বলে, ও বুঝেছি, আমার জানোটা কার নিয়ে আসবে বুঝি ভার্সিটিতে। দারুণ হবে কলিজা, আমরা প্রতিদিন লং ড্রাইভে বের হব। ইনান মুচকি হেসে বলে, না তানিয়া, আমার বাবা আমায় তাজ্যপত্র করে দিয়েছেন। আমার এই বিশাল বাড়িতে থাকা হবে না, তোমাকে নিয়ে দামি রেস্টুরেন্টে যাওয়া হবে না, বলতে পারো পথের ভিখারি আমি। তানিয়া আস্তে আস্তে করে ইনানের হাত ছেড়ে দিয়ে বলে, আচ্ছা অসুবিধা নেই ইনান, আমি আছি তোমার সঙ্গে। এখন কি খাওয়ার মতো টাকা আছে? না থাকলে আমায় বলো, আমি দিচ্ছি। ইনান সবগুলো পকেট হাতি একটাও খুঁজে পায় না। তানিয়া বিষয়টা বুঝতে পেরে জিন্সের পকেট থেকে 2টো 500 টাকার নোট বের করে ইনানের হাতে দিয়ে বলে, এটা রেখে দাও জানো, ফিরিয়ে দিতে হবে না। অবশ্য পারবেও না, কেননা তুমি এখন পথের ভিখারি। যাই হোক, মধুর ক্যান্টিনে গিয়ে 2টো পরোটা ডিম খেয়ে নিও। টাটা বেবি। কথাটা বলে তানিয়া দ্রুত চলে যায়। ইনানও মুচকি হেসে তাকিয়ে থাকে তানিয়ার চলে যাওয়ার দিকে, আর মনে মনে বলে, হায় রে অর্থলোভী মেয়ে, আজ আমার টাকা নেই দেখে 1000 টাকা ভিক্ষা দিয়ে গেলি। তোকে আমি 2 বছরে কত শত রেস্টুরেন্টে নিয়ে গেছি, তার হিসাব নেই। ব্যাপার না, তোদের দেখে নেব। এখন এই 2 সময়ে মানুষ চেনে নেই। কতগুলো ভাবতে ভাবতে ইনান ঢাকা ভার্সিটির মধুর ক্যান্টিনে যেতেই ওয়েটার এগিয়ে আসে। ইনান 2টো পরোটা ডিম অমলেট অর্ডার দিয়ে বেঞ্চে বসে। চারিদিকে তাকাই, বেশ নোংরা। চারিদিকে কাগজ আর পলিথিনের প্যাকেট দিয়ে ভর্তি। বমি আসে ওর, তবুও মানিয়ে নিয়ে বসে। জীবনে প্রথম ভার্সিটির ক্যান্টিনে খেতে
এসেছে ও। কোনো মতে পরোটা খেয়ে বিল দিয়ে বের হতে দেখতে পাই রানা, আবির, আশিক বসে আছে মোটরসাইকেলের উপর। ওদের পাশেই বসে আছে তানিয়া। ইনান হাসি মুখে ওদের দিকে এগিয়ে যেতে নিবে অমনি আবির খেকিয়ে ওঠে, বলে, এই এদিকে আসবি না তুই? শালা ভিখারি, আমাদের কাছে আসার যোগ্যতা আছে তোর? ইনান বেশ অবাক হয়ে বলে, কি বলছিস রাবির? তোরা না আমার বন্ধু, তোদের কাছে যাবো না কেন? চুপ শালা, তোর বন্ধু আজ থেকে আমরা আর নই। তোর কোটিপতি বাপ তোকে ত্যায্য করেছে, মানে তোরা টাকা নেই, ভিখারি, তোকে নিয়ে আমরা কি করব? আবির, মুখ সামনে কথা বলবি। আর তানিয়া, তুমি আবিরের মোটরসাইকেল ওভাবে জড়িয়ে ধরে বসে আছো কেন? নামও বলছি ওর বাইক থেকে। ইনানের এমন কথাই হো হো করে হেসে ওঠে আবির, আশিক আর রানা। আবির তো বলেই বসে, আরে ভিখারি, তানিয়ার মতো হট বোম কি তোর মতো ভিখারির সাথে মানায়? রোজ এই হট বোমকে পিৎজা না খাওয়ালে মাথা ঠিক থাকে না। আগে তোর টাকা ছিল তাই তানিয়াও তোর ছিল, এখন তোর টাকা নেই, তানিয়াও নেই, ও এখন আমার গার্লফ্রেন্ড। কথাটা বলেই আবির তানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তানিয়াও নির্লজ্জের মতো চুমুকে ইনানকে বলে, তোমার তো বাইক নেই, টাকা নেই, সুতরাং ধরে নাও আমিও নেই। জানো তো ভিখারিরা প্রেম করতে নেই। আবির যেন, চলো না লং ড্রাইভে যাই। ওকে বেবি, তুমি আমায় জড়িয়ে ধরো, আমিও বাইক চালাই। তানিয়া ইনানের দিকে মুচকি হেসে আবিকে জড়িয়ে ধরে। ইনান ঘৃণায় চোখ দুটো বন্ধ করে ফেলে। ওরা চলে যায়। ইনান চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পাই ওর বাল্য বন্ধু নওশাদ দাঁড়িয়ে আছে। ইনান হাতে থাকা লাল গোলাপগুলো দূরে ছুঁড়ে মেরে নওশাদকে কিছু বলতে যাবে, তার আগে নওশাদ বলে ওঠে, কি রে বড় লোকের ছেলে, তোর বাপকে দেখলাম আবিরের বাইকে করে চলে গেল, তাহলে কি ব্রেকআপ করে ফেললে? না নওশাদ, আজ আমি পথের ভিখারি, তাই তানিয়ার মতো মেয়ে আমাকে ডিজার্ভ করতে না। হাসালে নান, যে মেয়ে ভালোবেসে সে সময় ভালোবেসে, আর যে অভিনয় করে দামি রেস্টুরেন্টে খেতে আর বাইকে চড়ে ঘুরে বেড়াতে চন্দন, সে শুধু সুসময়ে থাকে, দুঃসময় হলে এই সেই চম্পট দেয়। থাক, বাদ দে ওসব। তুই তো কেমন আছিস? বহুদিন পর তোকে দেখলাম। মিথ্যা বলবি না একদম। তুই রোজ আমাকে দেখছিস, কিন্তু অর্থের অহংকারে দেখেও দেখিস নে। ইনান এগিয়ে গিয়ে নওশাদকে জড়িয়ে ধরে বলে, সরি রে নওশাদ, আমার ভুল হয়ে গিয়েছে। আমি প্রকৃত বন্ধুকে অবহেলা করে মরিচিকার পেছনে চড়েছিলাম। তুই কি আবারও আমার বন্ধু বানিয়ে নিবি? নওশাদ হুট করে ইনানকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, আমি কিন্তু সুসময়ে পাশে থাকবো না রে বন্ধু, কিন্তু তোর দুঃসময়ে অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও তোর কাঁধে হাত রেখে বলতে পারবো, চিন্তা করিস না বন্ধু, আমি আসি তোর পাশে। ধন্যবাদ তোকে বন্ধু। চল ক্লাসে যাই, এভাবে সময় নষ্ট করে লাভ নেই। বহুদিন পর নওশাদকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে ক্লাসের সবাই ভূত দেখার মতো চেয়ে থাকে ওদের দিকে। ইনান বিষয়টা বুঝতে পেরে বলে, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? আমরা কি এলিয়ান? নওশাদ ইনানের কাঁধে হাত রেখে বলে, হা হা হা, ওরা অবাক হয়েছে তোকে ক্লাসে দেখে। গত 2 বছর তো ক্লাসে আসিস নি, কি এক কফ বানিয়েছিস, তারপর থেকেই তো পড়াশোনার চাঙ্গে তুলে দিয়েছিলি। বাদ দেও সব। ভালো সঙ্গ ছেড়ে খারাপ সঙ্গতে পড়েছিলাম, এখন ওই খারাপ সঙ্গী নিজ থেকে ত্যাগ করে গিয়েছে। আশা করি আমি আবারও পড়াশোনায় মনোযোগ দেব। আমি এটাই আশা করি তোর থেকে। আমার সেই ভার্সিটির টপার বয়কে আবারও টপার হিসাবে দেখতে চাই। চল যাই ক্লাসে, বহুদিন পর তোর সাথে ক্লাস করব, ভাবতেই খুশি লাগছে। ইনান নওশাদের গলা জড়িয়ে ধরে বলে, শুধু ক্লাস না নওশাদ, আমি ভাবছি তোর মেসে থাকবো। বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো, আর বাড়িতে ফিরতে ইচ্ছা করছে না। কি বলছিস এইসব ইনান? বাড়ি ছেড়ে দিয়েছিস মানে? এত বড় রাজপ্রাসাদ ছেড়ে আমার এই ভাঙাচোরা মেসে থাকবে? পাগল হয়েছিস? 2 দিনও টিকতে পারবি না। তার চেয়ে আমার পরিচিত এক ভাইয়ের ফ্ল্যাট আসে, ভাড়া নিবি? সে নিব। এখন চলো তো ক্লাসে যাই। ইনান নওশাদকে নিয়ে চলে যায় ক্লাসে। এদিকে রায়ান অর্ধনগ্ন হয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে ঋতুকে। ওর শরীরে একটা সুতাও নেই। রায়ান মুচকি এসে ওর কপালে চুমু দিয়ে বলে,
জান, ওই ইনানের বাচ্চা তোমার শরীরে বাজেভাবে হাত দেয়নি তো? পাগল হয়েছো? ওর মতো ভালো আর ভদ্র ছেলে আর কোথায় আছে? কত ডাকলাম, ওর পুরুষত্বের প্রশ্ন তুললাম, তাও আমায় বাজে টাচ করেনি। রান ঋতুর কথা শুনে ভুরু কুচকে বলে, বাহ বাহ, দেবরের ওপর দরদ আছে মনে হচ্ছে। ধুর, ও সব কিচ্ছু না, কিন্তু শয়তানটা ভীষণ জোরে আমার পেটে লাথি দিয়েছিল, ভীষণ লেগেছে। হি হি হি, ব্যাপার না শোনা, হজম করে নাও। বাবার কত বড় কোম্পানি আমি পেয়ে গেলাম। এই রকম প্রতিষ্ঠিত নাম করা কোম্পানি সবাই করতে পারে না। ওই মূর্খ ইনান 30 কোটিতেই খুশি। যা বলেছ, শ্বশুর বাবার পুরো সম্পত্তি তুমি আর আমি ভোগ করব, কাউকেই কানা করে দিব না। আর চলো না যান, মালদ্বীপ থেকে হানিমুন সেরে আসি। যাব সোনা, যাব। কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বটা বুঝে নেই, তারপরেই না হয় যাব। এই তো আমার কলিজাটা, কত ভালো। এখন ছাড়ো না, গোসল করে আসি, অনেক বেলা হয়ে গেল। কথাটা বলে রান ঋতুকে কোলে করে নিয়ে চলে যায় বাথরুমে। এদিকে ইনান নওশাদকে নিয়ে ক্লাসরুমে ঢুকে সবার সামনে বেঞ্চে বসে। ইনান বারবার খেয়াল করতে থাকে নওশাদকে। বেচারা আজ বন্ধুকে পেয়ে ভীষণ খুশি। ইনান নিজেও খুশি হয়, মনটা ফুরফুরে হয়ে ওঠে নওশাদের মতো বন্ধুকে পেয়ে। একের পর এক ক্লাস শেষ করে ইনান নওশাদকে নিয়ে ভার্সিটি থেকে বের হতে চোখ যায় রাস্তার পাশে থাকা টঙের দোকানের দিকে। রানা, আশিক আর আবিরের সাথে দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছে তানিয়া। আবির কথা আর হাসির ছলে তানিয়ার স্পর্শকাতর জায়গায় বারবার টাচ করছে, যা দেখে ইনানের মাথাটা গরম হয়ে ওঠে। পরক্ষণে নিজেকে শান্ত করে মনে মনে ভাবে, দূর ইনান, ওসব রাস্তার পথের জন্য শুধু শুধু কেন ঝামেলা করে? শত্রু বাড়াবি, পাশ কেটে এড়িয়ে যা। কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে। মনের কথাকে সায় দিলেই ইনান ওদের পাশ কাটিয়ে নওশাদকে নিয়ে হাঁটতে থাকে। এমন সময় নওশাদ বলে, বন্ধু, তুই কি আমার থেকে কিছু লুকিয়েছিস? তুই তো কখনো তোর বাবা মাকে ছেড়ে বাড়ি থেকে চলে আসার ছেলে না। সত্যি করে বলবি কি হয়েছে? তেমন কিছু না রে। আজ মাঝরাতে দরজায় ঠক ঠক হওয়ায় দরজা খুলে দেখি ভাবি অশ্লীল দৃষ্টিভঙ্গিতে শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর আমাকে বাজেভাবে ট্রিট করছিল। আমি বাজারে গেলে সে চিৎকার করে বাবা মাকে ডেকে ওঠে। তারপর আর কি, বাবার হাতে প্রচণ্ড মায়ের আর মা আর ভাইয়ের ঘৃণা নিয়ে বাড়ি ছেড়েছি। হা হা হা। ইনান, আঙ্কেল আন্টি কি বিশ্বাস করেছে তুই তোর ভাবিকে ধর্ষণ করতে নিয়েছিলে? তা না করলে কি আমি বাড়ি ছেড়ে বেরোতাম বল? তারাই তো চলে যেতে বললো। যাই হোক, আমার ফ্ল্যাটের কথা বল। পাশে 2তলা ফ্ল্যাট আছে, তোর মতো ব্যাচেলার দিব্যি থাকতে পারবি। ভাড়া একটু বেশি, মাসিক 5,000। কোনো ব্যাপার না বন্ধু, আমি দিব, চল সেখানে যাই। নওশাদ ইনানকে নিয়ে চলে যায় মেসের পাশের ফ্ল্যাট বাড়িতে। আর কলিং বেল দিতেই একটা ভদ্রলোক বের হয়ে আসেন। ইনান ভদ্রলোকটাকে চেনে। এজাজ সাহেব, এখানকার মোটামুটি মানের একটা হোটেলের মালিক। বয়স 56 ছুঁই ছুঁই। একটা স্ত্রী ছাড়া কেউ এই বাসায় থাকে না। ছেলে লন্ডন প্রবাসী, যার কারণে সবসময় হেডম নিয়ে চলেন তিনি। এমন সময় এজাজ সাহেব ফুরকুচকে নওশাদকে বলে, আরে নওশাদ যে, হঠাৎ আমার কথা মনে পড়লো যে। কখনকার দরকার হয় তার কি ঠিক আছে আঙ্কেল? কখন কাকে কোন দরজায় দাঁড়াতে হবে কেউ জানেন না। হয়েছে, তোমাকে আর কবিগুরু হতে হবে না, যা বলবে সরাসরি বলো। আর পাশের এই খাম্বার মতো লম্বা ছেলেটাকে? এই হলো ইনান, ওর বাবা ইমতিয়াজ। নওশাদকে বাকিটা বলতে না দিয়ে ইনান বলে ওঠে, আমি ইনান, এটাই আমার পরিচয়। সে যাই হোক, শুনলাম আপনি 2য় তলার ফ্ল্যাটে ভাড়া দেবেন। আমি সেই ফ্ল্যাট ভাড়া নিতে এসেছি। এজাজ সাহেবের চেহারা আর বাচনভঙ্গি মুহূর্তেই পাল্টে যায়। গম্ভীর চেহারায় হাস্যোজ্জ্বল ভাব ফুটে ওঠে আর বলেন, ও আগে বলবে না বাবা, চলো তোমাদের ফ্ল্যাটটা দেখে আনি। আসলে বয়স হয়ে গিয়েছে তো, তেমন মন মেজাজ ভালো থাকে না। বুঝতে পেরেছি আঙ্কেল, চলুন ঘিটা দেখিয়ে দিন। অনেক বেলা হয়ে গেল, রান্না জিনিসপাতিও কিনতে হবে। আরে বন্ধু, কিচ্ছু কিনতে হবে না, এটা সুসজ্জিত ফ্ল্যাট, সবকিছু আঙ্কেল সাজিয়ে রেখেছে। শুধু রুমের চাবি নেবি আর মাস শেষে ভাড়া দেবি। আরও দিব। এখন বেশি কথা না বলে ঘরটা দেখিয়ে দিন।
আমার ঘুম পেয়েছে ভীষণ। ইনান আর নওশাদকে নিয়ে এজাজ সাহেব দ্বিতীয় তলার ফ্ল্যাটে নিয়ে যান। ইনান চারিদিকে তাকিয়ে অবাক হয়। বাইরে থেকে দেখতে সাদামাটা হলো, ভেতর একদম আধুনিক সাজসজ্জা। বেশ পছন্দ হয় ইনানের। এজাজ সাহেব ইনানের চাহনি দেখে প্রশস্ত হাসি দিয়ে বলেন, কি হলো ইনান, পছন্দ হয়েছে? আসলে বাইরে থাকতো আমার ছেলে, ওরই পছন্দ মতো বাড়িটা বানিয়েছি। ও চায় না বাইরে শো অফ করতে। সে যাই হোক আঙ্কেল, বলুন আপনার ভাড়াটা কত নেবেন? তুমি নওশাদের বন্ধু, তাই ওই 8,000 টাকা মাস দিও, আর আমাদের মধ্যে খেতে চাইলে 10,000 দিও। আমি নিজেই রেঁধে বেঁধে খাবো, আপনি তাহলে আসুন। এখন থেকে আমিই থাকবো এখানে। সে তো ভালো কথা, কিন্তু অ্যাডভান্স ছাড়া তো হবে না বাবা। বুঝই তো, আমি ব্যবসায়ী মানুষ, অগ্রিম টাকা ছাড়া আমার চলেই না। ইনান মানিব্যাগ থেকে 10টা 1,000 টাকার নোট বের করে এজাজ সাহেবের হাতে দিয়ে বলে, 10,000 আছে, আশা করি আর চাইবেন না। এখন আসুন নওশাদ বন্ধু, তুই ফার্মেসি থেকে আমার জন্য কিছু ব্যথার ওষুধ, 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসিস, মাটন লেগ পিস আর কাবাব নিয়ে আসিস। কথাটা বলে ইনান আর 2,000 টাকা দেয় নওশাদকে। নওশাদ টাকাগুলো নিয়ে বের হয়ে যায়। ইনান আর দাঁড়িয়ে থাকতে পারে না, বিছানায় ধপ করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে ওঠে। মাগো। এদিকে বিকেলে নাস্তার টেবিলে বসে আছে ইমতিয়াজ আহমেদ, পাশে তার স্ত্রী শাহানা আহমেদ। দুজনে নিশ্চুপ। এমন সময় মুখটা ভার করে ইমতিয়াজ আহমেদ বলেন, শাহানা, আমাদের কি এটা করা উচিত হলো? ছোট ছেলেটা তো হলো ঘরের নরপশু, কিন্তু বড় থেকেটা এভাবে একলা রেখে আমাদের আলাদা হওয়াটা মনে মানছে না। শাহানা আহমেদ নিজের মতো করে খেতে খেতে বলেন, আমারও মনে হচ্ছে না আমার ছোট রাজপুত্র এমন কাজ করতে পারেন। আর যদি করতেও চেষ্টা করতো তাহলে এত কিছুর একটা শখ খেতই ঋতু বৌমা, কিন্তু তা হয়নি। বরং সে স্বামীর সাথে রোমাঞ্চ করতে বিজে ছিল ঘরে। ইমতিয়াজ আহমেদ দ্রুত 2 হাতে কান চেপে ধরে বলে, সি সি সি, এসব কি বলছো শাহানা? তোমার কি লজ্জাবোধ নেই? বড় ছেলে আর বৌমার সম্পর্কে এসব কেউ বলো? লজ্জা লাগে তোমার কথাটা শুনতে। এদিকে আমি যে ওদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওসবের নোংরা আওয়াজ, চিৎকার শুনেছি, তখন আমার লজ্জা করেনি? কি বলছো তুমি এসব শাহানা? হ্যাঁ, ঠিকই বলছি। আর ভেবে দেখো, নিজের বউকে তার ছোট ভাই ধর্ষণ করতে নিয়েছে, সেই খবর শুনে ছুটে আসার ছেলে কিভাবে সেই দিনই তার স্ত্রীর সঙ্গে এসব কাজে লিপ্ত হয়? ঘৃণা বলতেও তো কিছু আছে। আমার মন কি বলছে জানো? এসব তোমার বড় রাজপুত্র রায়ান আর বৌমা ঋতুর কোনো ফাঁদ। থাক, ওসব যা হবার হয়ে গিয়েছে। সত্যি কোনোদিন চাপা থাকে না শাহান, তুমি মুখ বুজে সহ্য করে যাও। আর হ্যাঁ, এই বাড়িটা তোমার নামে লিখে দেওয়া। তুমি চাইলে আয়ানকে বাড়ি থেকে বের করে দিতে পারো। আমি চাই না আমার স্ত্রী তার ছেলের আর বৌমার কারণে বিভ্রান্ত পরিস্থিতিতে পড়ুক। কথাটা বলে ইমতিয়াজ আহমেদ চলে যায়। শাহানা বেগম নিজেও চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে ফেলে মনে মনে বলেন, আমার ছোট রাজপুত্র ইনান, তোকে আমি নিজ মুখে মা বলতে নিষেধ করলেও অন্তর থেকে বলিনি রে বাবা। তোর সঙ্গে আমার দোয়া আছে, তুই সফল হবি, তোর বড় ভাইয়ের চেয়েও সফল। রাতভর স্বামী স্ত্রী এনজয় করে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে রায়ান আর ঋতু। দুজনের চোখে মুখে তৃপ্তি আর প্রশান্তির চিহ্ন। রায়ান বার কয়েক ঋতুর ঠোঁটে চুমু দিয়ে বলে, ঋতুজান, বাবা মা শুনলাম উপরতলায় শিফট হয়ে গিয়েছে। ভালোই হয়েছে, আমরা এখন আরও বেশি সময় কাটাতে পারবো। তুমি কিন্তু কাল সকালেই তোমার বাবার অফিসের চেয়ারম্যান পদটা বাগিয়ে নিবে। আমি চাই তুমিই হও কোম্পানির বস। হবই তো ঋতু, বস হওয়ার জন্যই তো আমার এত ছলনা। নিজ ভাইকে বাড়ি থেকে দূর করে দিলাম একাই রাজত্ব করব বলে। আমি বস হব ভাবতেই শরীরটা শিউরে উঠছে। আর আমি হব বসের একমাত্র জীবন সঙ্গিনী। শোনো না, আমার ডায়মন্ডের একটা নেকলেস কিনে দিবে, অনেকটা ভারতের নীতা আম্বানির মতো দেখতে। হ্যাঁ দিব সোনা, আগে অফিসে বসি। কোটি কোটি টাকা ছিনিমিনি খেলবে তখন আমায়। এতগুলো বছর বাবার সামনে ভালো সাজতে ওই 2 টাকার ভার্সিটির প্রভাষক হয়েছিলাম, এখন আর না। এদিকে কতক্ষণ বেহুশ হয়ে বিছানায় পড়েছিল ইনান নিজেও জানে না। ধীরে ধীরে চোখ দুটো মেলে তাকাতেই দেখতে পাই ওর ডান হাতে স্যালাইনের ক্যানোলার লাগানো।
শরীরে টি শার্ট নেই, মাথার উপর জলপট্টি, শরীরটাও ভীষণ ভার হয়ে আছে ব্যথায়। এমন সময় চোখ পড়ে মেঝেতে শুয়ে থাকা নওশাদের দিকে। বেচারা ইনানের মাথায় জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ইনান বাম হাতে নওশাদের মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে ডাকে, নৌসাদ, হে নৌসাদ, শুনছিস? ইনানের ডাকে ঘুম ভেঙে যায় নওশাদের। চোখ মেলে ইনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যাক, শুকুর আলহামদুলিল্লাহ, তোর স্নান ফিরল তবে। শালা, কোথায় চুরি করতে গিয়ে এত মার খেয়েছিলি বলতো? পুরো শরীর দেখি জখম হয়ে আসে। চুরি করতে গিয়ে নইলে নৌসাদ, নিজ বাবার হাতে পিটুনি খেয়েছি। যাই হোক, আমার শরীরে টি শার্ট করে মাথায় রেখে জলপট্টি। নওশাদ ধীরে ধীরে ইনানের মাথা থেকে জলপট্টির টাওয়ালটা নিয়ে পানিতে ভিজিয়ে আবারও কপালে দিয়ে বলে, তোর টাকায় ওষুধ আর বিরিয়ানি কিনে ফ্ল্যাটে এসে দেখি তুই বিছানায় পড়ে আসি। ভাবলাম ঘুমাচ্ছিস, তাই ডাকতে গিয়ে দেখি তোর শরীরে জ্বর পড়ে আসে। টি শার্টের পিছনে রক্তের দাগ, খুলে দেখি চামড়া ফেটে রক্ত শুকিয়ে গিয়েছে, রয়েছে শার্টের সাথে। তুইও ভুল বকছিস, তাই দ্রুত ডক্টর নিয়ে আসেন। সেই সাথে বিকেল থেকে জলপট্টি দিয়েই যাচ্ছি। ইনান মোবাইলটা অন করে দেখে রাত 3টা বেজে গিয়েছে। বেশ খারাপ লাগে ওর, কারণে নওশাদের এত কষ্ট হলো। ইনান নওশাদকে স্যালাইনের ক্যানোলা খুলে দিতে বলে। নওশাদ খুলে দিতেই ইনান উঠে বসে বলে, এবার তুই ঘুমা বন্ধু, অনেকক্ষণ জেগে আসিস, কাল ক্লাস আছে। চুপ বেটা, তুই আমায় বন্ধু, নিজের কোনো ভাই না থাকলেও তুই আমার ভাই। চুপচাপ শুয়ে থাক, আমি বিরিয়ানি ওভেন থেকে গরম করে আনে মাটন লেগ পিস এনেছি, জমিয়ে খাবি, ওষুধ খেতে হবে। কথাটা বলে নওশাদ চলে যায় কিচেনে। আর ইনান লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। লজ্জা পাবেই বা না কেন? কলেজের প্রথম দিকে সে ছিল টপার আর নওশাদ ছিল সেকেন্ড বয়। দুজনের গলায় গলায় বন্ধুত্ব থাকলেও হঠাৎ করে তানিয়ার আগমনে সব লণ্ডভণ্ড হয়ে যায়। ইনান নওশাদকে ভুলে যায়। তানি ওর বখাটে বন্ধুদের সাথে উঠবস শুরু করে। ফলস্বরূপ ফার্স্ট বয় থেকে হয়ে যায় লাস্ট বয়, আর নওশাদ বনে যায় টপার। তাতে হিংসা নেই ইনানের, বরং খুশি হয়েছিল। এমন সময় নওশাদ প্লেটে করে বিরিয়ানি আর মাটন লেগ পিস নিয়ে এসে বসে ইনানের মুখের সামনে এক লোকমা তুলে ধরে বলে, নে, খাওয়া শুরু কর। তুই খেয়েছিস? হ্যাঁ, ক্ষুধা লেগেছিল ভীষণ, তাই তোকে না জানি আমি এক প্লেট খেয়েছি। এখন তুই খেয়ে নে তো। বাকিটাও তুই খাবি? ওইটা তো তোর জন্যই এনেছি। নওশাদ ইনানকে খাইয়ে দিয়ে মুখ মুছে দিয়ে কিছু ওষুধ এগিয়ে দেয়। ইনানও খেয়ে নিয়ে বিছানায় আধসা হয়ে বসে। নওশাদ নিজেও প্লেটগুলো ধুয়ে রেখে এসে বসে ইনানের পাশে আর গম্ভীর কণ্ঠে বলে, এবার বলতো ইনান, তোকে এমন বাজেভাবে মারলো কেন আঙ্কেল? তুই কিছু করেছিলি? ভাবিকে ধর্ষণ করতে নেওয়ার অপরাধে বাবা অমত হয়ে মেরেছে, আর আম্মু তা মা বলে ডাকতে নিষেধ করে বাড়িতে বের করে দিয়েছে। নওশাদ ইনানের কথা শুনে চমকে ওঠে। চমকিত চোখে তাকিয়ে বলে, কি বলছি ইনান, তোর মাথা ঠিক আছে? আমাকে মিথ্যা বলছিস? তুই আর যাই হোক এত বড় পাপ কাজ করতে পারবি না, আমি জানি। ইনান তার ছেলের হাসি দিয়ে বলে, তুই বন্ধু হয়েও জানলেও আমার বাবা মা আর ভাই বুঝলো না। বাবার মতো একটা নোংরা মহিলার কথা বিশ্বাস করে নিল। জানিস বন্ধু, বাবা আমি গত রাতে দ্বিতীয়বারের মতো হাত তুলেছিল। আমি কষ্ট পাইনি, তখনও একটু শুধু ভেবেছি কি ছিল আমার অপরাধ। ভাবির ডাকে সাড়া দিয়ে তারা অবৈধ কাজে লিপ্ত না হওয়া। থাক, ওইসব নিয়ে আর ভাবিস না। আজকাল সম্পত্তি লোভে ভাই আর ভাবি নামক লোকগুলোকে শয়তান হয়ে ওঠে। দেখছিস না আমার বাবার অবস্থা? আমার দাদা জমিদার, বাবা জমিদার ছিল, তবুও আমরা গরিব। আমার চাচারা আমার বাবাকে ঠকে সব নিষেধের করে নিয়েছে। জানি, তবে এটাও জানি সে ঠকবাজদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। তুই চিন্তা করিস না, আল্লাহ চাইলে ওই জমিদারের মালিক তুই হবে একদিন। থাক ওইসব রাগ, এখন চল ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবার ক্লাস আছে, সামনে সেমিস্টারের ফাইনাল, মন দিয়ে পড়তে হবে। ঠিক বলছিস, চল ঘুমাই। নওশাদ লাইট অফ করে শুয়ে পড়ে। ইনান নিজেও বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ঘুমটা ভেঙে যায় ইনানের। ডিম লাইটের আলোয় দেখতে পায় নওশাদ নামাজে শেষ
করে মোনাজাত ধরছে। ইনান নিজেও উঠে অজু করতে যায়। কতদিন পর অজু করছে নিজেও জানে না ও। আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়তো, মাঝে তানিয়ার জন্য সব বন্ধ হয়ে গিয়েছিল। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে, ইনানেরও তাই হয়েছিল। নওশাদের পাশে বসে ফজরের নামাজটা আদায় করে দুজনে চা বানিয়ে খেয়ে নেয়। এমন সময় ইনান বলে, কিরে নওশাদ, নূপুরের কি খবর? ওকে কলেজ দেখি না যে। গ্রামে গিয়েছে ঘুরতে। পরীক্ষার আগে নাকি ওর হাওয়া বোতল করতে হয়, না হলে নাকি পরীক্ষায় মন বসে না। সাবধানে প্রেম করে শুনেছি নূপুরের বাবাও নাকি জমিদারের বংশে। ধুর বেটা, ওর দাদা মির্জা তো ছিল গরিব জমিদার, আর আমার বাবা নওয়াজ হলো ওদের 3 ডবল জমিদার বংশের। বাবার খুব সুনাম গ্রামে, তার কথা লোকজন উঠে বসেন। শুধু চাষা বেমানি না করলে এমন গরিব থাকতে হতো না। তবুও জমিদার বাড়িতে না থাকলেও একটা পাকা বাড়িতে থাকে, ওতেই আলহামদুলিল্লাহ। কথাটা বলে নিশ্চুপ হয়ে যায় নওশাদ। ইনান নওশাদের কাঁধে হাত দিয়ে বলে, থাক, আর ভাবতে হবে না, চল ভার্সিটি যাই। নাস্তা করবি না? ওষুধ আসে সকালের। ওষুধ প্যাকেট নিয়ে যাবো, ক্যান্টিনে নাস্তা করার পর খেয়ে নেবো। এখন চল বের হই, অনেক কাজ বাকি আছে, পরীক্ষার ফিসও জমা দিতে হবে। তাহলে সকাল সকাল চল, না হলে ভিড়ের কারণে বিশাল লাইনে অপেক্ষা করতে হবে। ইনানরা ফ্ল্যাট থেকে বের হতেই চোখে পড়ে পান চিবিয়ে ঠোঁট লাল করে ফেলা এজাজ সাহেবের দিকে। লোকটা তেলে টাক মাথায় একগুচ্ছ তেল ঢেলে রাস্তার দিকে চেয়ে আছে। নওশাদ ফিস ফিস করে বলে, ওর সাথে কথা বলবি না, তাহলে আর তোকে ছাড়বে না। পুরো সকালে কাউকে পেলে গল্প চড়ে দেয়, যে হোটেল যাওয়ার আগে ছাড়ে না। ইনান মাথা নাড়িয়ে তাকে পাশ কাটিয়ে চলে যায়। বেশ কয়েকবার পেছন থেকে এজাজ সাহেব ডাকলো, ফিরে তাকাননি এদিকে। টিনের ভাঙ্গা ঘরের মাঝ থেকে ভীষণ জোরে চিৎকারের শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম, সেই সাথে একটা বয়স্ক মহিলার হুঙ্কার, মুখ পুরি, তোর মারে তো ছোটতেই খাইছিস, এখন কি আমারেও খাইবি? তোরে ক্যাডাই কইছে ঢাকা শহর গিয়া পড়তে? তোরে বিয়া দিমু, বিয়ার বসবি কিনা কইয়া ফেলা, নয়তো তোরে মাইরা ফেলামু। সদ্য এসএসসি পাশ করা আরিফাকে ওর সৎমা রিনা বেগম কথাগুলো বলে চুলের মুঠি ছেড়ে দিয়ে 2-4টা কিল মেরে চলে যায় ঘর থেকে। ব্যথায় কাতর হয়ে মাটির মেঝে থেকে উঠে বসে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে গিয়ে বসে ভাঙ্গা চৌকিতে। শরীরে ভীষণ ব্যথা, তারপরও টানা 2 দিন পচে গলে যাওয়া পান্তা ভাত খেয়ে আছে। নিজের উপর যতটা না অভিমান হয়, তার চেয়েও বেশি অভিমান হয় ওর বাবার উপর। রিনা বেগম না হয় ওর নিজের মা নয়, তাই এত অত্যাচার করে, কিন্তু ওর বাবা, সে তো নিজের মেয়েকে দুটো খেতে ডাকতে পারত। অভিমানে কেঁদে ফেলে আরিফা। কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে ছুটে যায় পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের কাছে ওর মায়ের কবর। ফ্যাল করে কবরের দিকে তাকিয়ে থেকে বলতে থাকে, মা গো, তুমি তো শান্তিতে ঘুমাইতেছো, আমারে নিয়ে যাইতা। এই অত্যাচার আমার আর সহ্য হয় না। মন চায় গলায় দড়ি দিয়া তোমার কাছে চইলাছে, কিন্তু ভয় হয়, এটা যে মহাপাপ। দূর থেকে জমিদার বাড়ির মেয়ে নূপুর আরিফার কথাগুলো শুনে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখতেই চমকে ওঠে। কাঁপা কাঁপা শরীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পাই নূপুর দাঁড়িয়ে আছে। নূপুরকে বহুদিন পর দেখে আরিফা ঝাঁপিয়ে পড়ে নূপুরের বুকের মাঝে। নূপুর নিজেও ছোট বোনের মতো আরিফাকে বুকের মাঝে আগলিয়ে নিয়ে বলে, বোন, তুই আবার ওই সব বাজে চিন্তা করছিস? তোকে না বারণ করেছিলাম আমি? আরিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আবু, কি করব বলো? আজ 3 দিন পচে যাওয়া পান্তার জমি থেকে চুরি করা মরিচ খেয়ে আছি, পেট আমার চেড়ে যাচ্ছে। তার উপর মা আমায় আবার মেরেছে। নূপুরের বেশ খারাপ লাগে। আরিফার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, ওই ডাইনিকে এখনো তুই মা বলছিস? চল আমার সাথে, আমার বাসায় যাবি, আমি তোকে পেট ভরে খাওয়াবো। আরিফা নূপুরের বাড়িতে যাওয়ার কথা শুনে দ্রুত নূপুরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভয়ত কণ্ঠে বলে, না নূপুর আপু,
আমি তোমাদের বাড়ি যাব না। বাবা তোমাদের বাড়ির ওই চাকরের সাথে আমার বিয়ে দিতে চায়। আমি যাব না আপু। নূপুর আরিবার হাত চেপে ধরে বলে, আমি আছি। আর শোন, তোর বাবা আমাদের বাড়ির বড় চাকর। ওই রহিমকে আমি দেখে নিব। আর যে চাকরের বাচ্চার সাথে তোর বিয়ের কথা তুলেছে তোর বাবা, ওর হাড্ডি আমি ভেঙে ফেলবো। চল দেখি। কথাটা বলে নূপুর আরিবাকে আর কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে আসে জমিদার বাড়িতে। আরিবা ভয়ে চারিদিকে তাকাচ্ছে। এদিকে নূপুরের বাবা আজগর মির্জা মেয়েকে এমন হনহন করে বাড়ি আসতে দেখে ডাক দেন, মা আরিবা, এভাবে কোথা থেকে আসছিস? আর তোর সাথে রহিমের মেয়ে কেন? ওর কিছু হয়েছে? নূপুর সোজা ওর বাবার সামনে গিয়ে রাগী কণ্ঠে বলে, বাবা, আমাদের বাড়ির বড় আর বয়স্ক চাকর রহিম আলীর বড্ড সাহস হয়ে গিয়েছে। আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছাত্রীর বিয়ে দিবে কিনা এক সামান্য চাকর কাশিমের সাথে। কি বলছিস এসব? আমি তো মা আরিবার ঢাকায় পড়বার ব্যবস্থা করছি। ও তো এসএসসিতে টপ রেজাল্ট করেছে। আমি চাই ও ঢাকায় পড়ে মস্ত বড় অফিসার হোক, গ্রামের উন্নয়ন করুক। কিন্তু ওই মূর্খ রহিম আলী তা চায় না। ও কাশিমের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার ফুলের মতো বোনটাকে নির্যাতন করিয়েছে, ওই ডাইনি রিনা বেগমকে দিয়ে। আজগর মির্জা হুঙ্কার ছেড়ে ডাকেন আরিবার বাবা রহিম আলীকে। মালিকের ডাকে ছুটে আসেন তিনি। আর নিজের মেয়েকে দেখে বেশ রেগে গেল মনের মাঝে তা চেপে রাখেন। আজগর মির্জা হাতে চাবুক তুলে নিয়ে রহিম আলীকে বলেন, তোর সাহস তো কম না রে রহিম। আমাদের গ্রামের সেরা ছাত্রীকে চাকরের সাথে বিয়ে দিবি? তোর আর তোর বউয়ের চামড়া তুলে নিব আমি। গ্রামের আরক জনির আর নওয়াজ খানের সাথে কথা বলবো আমি। তোর বিচার সেখানেই করব। আর এক্ষুনি ওই চাকর কাসেমকে দূর করে দে বাড়ি থেকে। নূপুর ওর হবু শ্বশুর নওয়াজ খানের নাম শুনে মনে মনে খুশি হয় আর ওর বাবাকে বলে, শুধু কি তাই বাবা, আরিবাকে ওর সৎ মা আজ 3 দিন পচা পান্তা খাইয়ে রেখেছে। আজগর মির্জা আরিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ক্ষমা করিস মা আমায়, তোর খবর নিতে পারিনি ব্যস্ততায়। এখন আর এই ভুল হবে না। আজ থেকে এখানেই থাকবি আর নূপুরের সাথে ঢাকায় গিয়ে ভর্তি হবি। মা, নূপুর আরিবাকে নিয়ে ঘরে গিয়ে খেতে দাও। নূপুর ওর বাবার কথায় আরিবাকে নিয়ে চলে যায় ঘরে। আজগর মির্জা উঠে দাঁড়িয়ে রহিম আলীকে কড়া গলায় বলেন, বেশি বাড়াবাড়ি করবি না রহিম, স্ত্রীকে সামলা। মা মরা মেয়েটাকে এভাবে কষ্ট দিস, তোর বুক কাঁপে না? হ্যাঁ রে, এ রেনু নিজের মেয়ে না হলেও তোর তো নিজের মেয়ে, দয়া হয় না? আমার ভুল হয়ে গেছে মালিক, আমি আজই রেনুকে কইমু আরিবারে কিছু না কইতে। ও বড় অফিসার হলে তোরই তো লাভ, আর চাকর হয়ে থাকতে হবে না। তোর ঘরে এত বুদ্ধিমান আর ফুলের মতো মেয়ে এসেছে, তাকে তুই অবহেলা করিস? নিজের মতোই চাকরের সাথে বিয়ে দিতে চাস? ছি ছি, তোর বিচার আমি নওশাদের বাবা নওয়াজ খানের কাছেই দিব। ভুলে যাস না, নওয়াজ খানের জমি জমা না থাকলেও তার কথায় গ্রামের লোক ওঠে বসে। সে জানলে তোর কি করবে ভেবে দেখিস। কাজে যা। নূপুর নিজের বোনের মতোই আরিবাকে খাইয়ে দিতে থাকে আর কোমল চাহনিতে আরিবার দিকে তাকিয়ে ভাবতে থাকে, ইস, আমার যদি মায়ের পেটের বোন হতো। এই মেয়ে কত নিষ্পাপ মায়াবী চেহারা, টিনের ঘরের রাজকন্যা, এর সাথে কিনা বিয়ে দিবে চাকরের? হায় রে মূর্খ লোকজন। কথাগুলো ভাবতে ভাবতে নূপুর সিদ্ধান্ত নেয় ও যেভাবেই হোক আরিবাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাবে। এদিকে আরিবাও 3 দিন পর গরম ভাত আর খাসির মাংস পেয়ে গপ গপ করে খেতে থাকে। ওর আশেপাশে কানে সমস্ত মনোযোগ খাওয়ার দিকে। নূপুর নিজেও আরিবার প্লেটে এটা ওটা তুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আস্তে আস্তে খা রে বোন, তোর খাবার কেউ কেড়ে নিবে না। এদিকে ক্যান্টিনে আয়েশ করে খাবার খাওয়ার পর ইনান বিল দিয়ে নওশাদকে নিয়ে বের হতে নওশাদের ফোনে কল আসে। নওশাদ মুচকি হেসে ইনানকে বলে, তোরে তোর ভাবি ফোন করেছে, একটু কথা বলে আসি কেমন? তোরই কপাল বেটা, আমিও ক্লাসে গিয়ে বসি। ইনান ক্লাসের দিকে চলে যেতে নওশাদ কলটা রিসিভ করে। অমনি ও পাশ থেকে নূপুর মির্জার রাগী কণ্ঠ ভেসে আসে, ওই জান, তোমার ফোন ধরতে এত দেরি হলো কেন? কাল সারা রাত ফোন করেছি, রিসিভ করনি, শেষে বন্ধ করে রাখলে কেন ফোন? অনেক কিছু ঘটে গিয়েছে নূপুর। হ্যাঁ বুঝি,
তুমি আমার উপর রেগে আছো। তোমার বারণ সত্ত্বেও চলে এসেছি গ্রামে। তা তো একটু হয়েছে। যাই হোক, কবে আসছো ঢাকায়? এদিকে খবর বেশ গরম। আমার প্রিয় বন্ধু ইনান আবারও ক্লাসে মনোযোগ দিয়েছে। মনে হচ্ছে তুমি আর দ্বিতীয় থাকবে না। কে? ইনান ভাই তানিয়াকে ছেড়ে তোমার সাথে মিলে গিয়েছে? হ্যাঁ, বেচারার সাথে অনেক কাহিনী ঘটেছে কাল সারা রাত। ওর জ্বর ছিল। সে যাই হোক, তুমি আসছো কবে? আজই আসছি। তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। আর শোনো না, আমার সাথে একটা মেয়ে যাবে। ওর থাকার জায়গা নেই। তুমি একটা জায়গা বের করে দিতে পারবে? তোমার সাথেই তো রাখতে পারো মেশে, অসুবিধা কই? ধুর, ও আমার জুনিয়র, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। আর আমার সাথে রাখলে তোমার সাথে গল্প করো কি করে? ওকে আমার সাথে রাখবো না। আচ্ছা, মুশকিলে পড়লাম। আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? তার চেয়েও সুন্দরী নাকি তোমার মতোই? কুত্তা, তোকে সামনে পেলে খবর করে দিব, লুচ্চা বেড়া। শুধু শুধু চড়ছে কেন? ইনানের মুড খারাপ। ওর জন্য গ্রামের একটা লক্ষ্মী মেয়ে দরকার, যে ওর জীবনটা গসিয়ে দেবে। তাহলে তো হয়েই গেল। রহিম আলীর মেয়ে আরিবাকে চেনো না? ওকেই নিয়ে আসছি। কি সত্যি বলছো? হ্যাঁ। ইস, ইনান ভাই আরিবাকে দেখলে আর চোখই ফেরাতে পারবে না। তুমি আবার হিংসে করো না ইনান ভাইয়ের ওপর। তোমার বউয়ের চেয়ে তার বউটা যে বেশি কিউট আর লক্ষ্মী হবে। হিংসে কেন করব? সে আমার ভাই, আর তুমি আমার ভালোবাসা। তুমি আমার চোখের সেরা সুন্দরী। আচ্ছা রাকিম, ক্লাসে যাব। তুমি ভার্সিটিতে এসে ফোন দিও। এই আরিবার রুমের কি হবে? এনাদের ফ্ল্যাটে বিশাল বড়। ওর হবু বউ যেহেতু ওর সঙ্গেই রেখে দিব। তুমি এসো তো আগে। ওকে, বাই সোনা। আল্লাহ হাফেজ কুলিশা। কলটা কেটে দিয়ে নওশাদ এক দৌড়ে ক্লাসে চলে যায়। নূপুর নিজেও ফোনটা রেখে আরিবার দিকে তাকায়। আরিবা তখন স্টাডি টেবিলে বসে একের পর এক বই ঘেঁটে চলেছে। নূপুর এগিয়ে গিয়ে ওর পাশে চেয়ার টেনে বসে বলে, শোনো আরিবা, তোকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। সারা দিন আমার সাথে থাকলেও রাতে তোকে আলাদা থাকতে হবে রে বোন। কোনো অসুবিধা নেই আপু। কতদিন গোয়াল ঘরে একলা রাত কাটিয়েছি, এখন আর ভয় করে না। পাগলি, শোন, ঢাকায় খাওয়া আর টাকার অভাব না হলেও থাকার অভাব। এখন রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নে, আমরা বের হব। নূপুরের কথা শুনে আরিবার ফর্সা মুখটা কালো হয়ে যায়। চলো চলো চোখে নূপুরের দিকে তাকিয়ে বলে, আমার গোছানোর কিছু নেই আপু। আমার পোশাক বলতে এই যে ছিঁড়ে যাওয়া সেলাই করা জামা, এটাই, আর কিছু নেই। নূপুরের বেশ মায়া হয়। চুপটি করে নিজের জামা বের করে দিয়ে বলে, যা পছন্দ হয় সবগুলো তোর ব্যাগে তোল, আর বোরখাটা পরে নিস। গাড়ি দাঁড়িয়ে আছে বাহিরে। আরিবা দ্রুত কয়েকটা জামা ওড়না পায়জামা গুছিয়ে নিয়ে বোরখা পরে নূপুরের সাথে বাহিরে বেরোতে চোখে পড়ে ওর বাবা রহিম আলীর দিকে। আরিবা কেন যেন ভয়ে না পেয়ে তার সামনে এগিয়ে গিয়ে বলে, তুমি আমার জন্মদাতা পিতা ছিলে 4 বছর। আমার জন্মদায়িনী মা মারা যাওয়ার পর তুমি হয়ে গিয়েছিলে সৎ বাবা। যাই হোক, তোমার নুন খেয়েছি, তা তো শোধ করতেই হবে। ঢাকায় গিয়ে সবার আগে পড়াশোনার পাশাপাশি কাজ করব। আমার স্কুলের খরচ তুমি দিয়েছ। কত দিয়েছ আমি হিসেব করে রেখেছি, ফিরিয়ে দিব। আসছি। আর হ্যাঁ, তোমার মেয়ে আজ থেকে মারা গিয়েছে। কখনো পিতার দাবি নিয়ে সামনে এসো না। সৎ মাকে নিয়ে সুখে থেকো। কথাটা বলে আরিবা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে গাড়িতে বসে। নূপুর নিজেও গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। এদিকে নওশাদ ক্লাসে গিয়েই ইনানের পাশে বসে। ইনান আর চোখে নওশাদকে দেখে বলে, কি ব্যাপার প্রেমিক পুরুষ, আজ এত খুশি খুশি লাগছে কেন? প্রেমিকা বুঝি গ্রাম থেকে আসছে? হ্যাঁ বন্ধু, তবে আরেকটা খুশির খবর হলো তোর সাথে একটা মেয়ে থাকবে। কি বাজে কথা বলিস নওশাদ, থাপড়ে দাঁত সমান করে দেবো বেয়াদব। আরে রাখছিস কেন? আসলে মেয়েটা আমাদের গ্রামেই থাকতো। সদ্য এইচএসসি পরীক্ষায় টপার হয়েছে।
ওর বাবা নূপুরের বাড়ির চাকর, আর ওই চাকর এত সুন্দর মেয়েকে একটা চাকরের সাথে বিয়ে দিতে চেয়েছিল। তাই নূপুর ওকে নিয়ে শহরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিবে। পাগল হলি? ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া মুখের কথা, আর এখন ভর্তি তো নেবেই না। নওশাদ হুট করে ইনানের দুহাত চেপে ধরে বলে, ইনান বন্ধু, তোর কাছে আমি কোনোদিন কিছু চাইনি, তবে আজ বলছি, তুই প্লিজ ভিসি স্যারকে বলে একটা ব্যবস্থা কর না। তুই তো আমাদের টপার বয়, তোর কথা ভিসি ফেলবে না। এই হাত স্যার, দেখবো কি করা যায়। আরেকটা কথা, মেয়েটার মা নেই, সৎমা ভীষণ অত্যাচার করে। নূপুরে মেয়েটাকে 3 দিন মরিচ দিয়ে পচে গলে যাওয়া পান্তা ভাত অবস্থায় নিজ বাড়িতে নিয়ে গিয়েছিল। মেয়েটা ভীষণ সুন্দর, তোর পছন্দ হবে। ইনান ঠাস করে নওশাদকে থাপ্পড় মেরে বলে, মাথা গরম করবে না নওশাদ, আমার বউ আসছে না যে আমি পছন্দ করব। নূপুরের সাথে রাখলেই তো হয় না। আমি মাঝে মাঝে ওর কাছে চাই গল্প করতে, আর তুই একা থাকবি, মেয়েটা রেঁধে তোকে খাওয়াবে। আর বারবার তোর কাছে চাইতাম না। প্লিজ বন্ধু, করিস না না, প্লিজ বন্ধু, প্লিজ। ঠিক আছে, মেয়েটা বাবা মানেই বলে রাখছে। এখন হাত স্যার, স্যার চিল্লাবে। নওশাদ ইনানের হাত ছেড়ে দিয়ে ক্লাসে মনোযোগ দেয়। এইদিকে ইমতিয়াজ আহমেদ নিজের রক্ত পানি করে তিল তিল করে গড়ে তোলা 40 বছরের কোম্পানি তার ছেলের হাতে তুলে দিতে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, আয়ান বাবা, তুমি এক সেকেন্ডে এই কোম্পানির মালিক বনে গেলে। তবে এই কোম্পানি দাঁড় করাতে আমার টানা 40 বছর লেগে গিয়েছে। আমার এত বছরের কষ্টের ফল তোমার হাতে তুলে দিলাম। আশা করি তুমি কোম্পানিকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ বাবা, আমি তোমার যোগ্য উত্তরসূরি হব। কোম্পানিকে দেশের নাম্বার 1 হিসাবে প্রতিষ্ঠিত করব। ইমতিয়াজ আহমেদ নিজের চেয়ারে ছেলেকে বসিয়ে দিয়ে বেরিয়ে আসেন অফিস থেকে। নিজেও সব ব্যাংক ব্যালেন্সের হিসাব করতে বসে যায় আর মনে মনে বলতে থাকে, ইমতিয়াজ আহমেদ, সরি বাবা, তোমার যোগ্য সন্তান হলাম না আমি। কোম্পানিকে তো আমি ব্যবহার করব কোটি কোটি টাকা লোন নিতে। এই সামান্য 26 কোটির কোম্পানি আমার কোনো কাজে আসবে না। কথাটা বলে দ্রুত ম্যানেজারকে ডাকেন আর হুকুম দেন বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার লোনের আবেদন করতে। ছেলের হাতের কোম্পানির ভার বুঝে দিয়ে বাসায় আসেন ইমতিয়াজ আহমেদ। আজ তার কাঁধ থেকে বড় বোঝা নেমে গিয়েছে, নিজেকে বের করে হালকা অনুভব করেন তিনি। এমন সময় শাহানা আহমেদ এগিয়ে এসে স্বামীর শরীর থেকে কোট খুলে নিয়ে বলেন, তাহলে আজ থেকে এই কোট আর প্রয়োজন নেই, পাঞ্জাবি আর লুঙ্গি তোমার পোশাক এখন থেকে। ইমতিয়াজ আহমেদ সামান্য হেসে স্ত্রীর দিকে তাকান। বুঝে ফেলেন স্ত্রীর মনে চাপা রাগ। রাগটা স্বাভাবিক, তার কলিজার টুকরো ছোট রাজপুত্রকে তিনি পিটিয়েছেন, বাড়ি থেকে বের করেও দিয়েছেন। এমন সময় শাহানা আহমেদ আবার বলেন, ছেলেটার খোঁজ নিয়েছো রায়নের বাবা? হ্যাঁ নিয়েছি। ছেলেটা খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে আবারও শুনলাম পড়ায় মনোযোগ দিয়েছে। নওশাদের সাথে নাকি এখন আবার চলাফেরা করছে। পুরুষের জীবনে বার কয়েক এমন ধাক্কার প্রয়োজন আছে। আশা করি এই ছেলেটা আবারও টপ করবে। এদিকে বিছানায় কোলবালিশ জড়িয়ে ধরে ঋতু হেসে সে কথা বলছে একটা ছেলের সঙ্গে। অনেকটাই রসালো আলাপ। জান, দেশে আসবে কবে? আমার না এই রায়ানের সাথে থাকতে ইচ্ছে করে না, মন চায় তোমার বুকে ঘুমাই। ঘুমাবে জান পাখি, লন্ডনে এখনো ভ্যাকসিন আসেনি। আমার ছুটি হলেই টুক করে দেশে ফিরে গিয়ে তোমায় তুলে আনবো। একটু ধৈর্য ধরো শোনা। সে অপেক্ষাতেই আছি। আমাদের কত ভালোবাসা ছিল, অথচ তুমি লন্ডন গিয়েই আমায় ভুলে গেলে। বাবা মাও জোর করে বিয়েটা দিয়ে দিল। পড়াশোনায় বিজি ছিলাম ঋতু, টেনশন নিও না। আমি আসবো আর সুবিচারে তোমায় নিয়ে লন্ডনে হানিমুন করে বেড়াবো। ওকে জান, রাখছি। ওই রায়ানের আসার সময় হয়ে গিয়েছে। ভিখারি একটা, কোম্পানি নিয়েই বিজি, আমাকে সময়ই দেয় না। আমি এখনো ভার্জিন, বুঝলে? বুঝেছি শোনা, আমি দ্রুত আসবো। বাই বাই। কলটা কেটে দিয়ে ঋতু কিচেনের দিকে পা বাড়ে। এদিকে আকাশও মনে মনে বলে, আমার তো রুচির দুর্ভিক্ষ হয়নি ঋতু যে তোমার মতো বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব। আর ভার্জিন দাবি করলে ওটা সম্পূর্ণ মিথ্যা। তোমাকে তো আমি জাস্ট 2-4 দিন বিছানায় নেব, তারপর শরীর ফেলে দিব।
আমি আকাশ চৌধুরী, সেকেন্ড হ্যান্ড কিছু জিনিস আমি ব্যবহার করি না। আর তুমি তো মেয়ে। শেরপুর থেকে ঢাকা আসতে 5 ঘন্টা সময় লেগে যায়। নূপুর ভার্সিটির সামনে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বেজে গিয়েছে। দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে নওশাদকে ফোন দেয়। এই, তুমি কোথায়? আমি পৌঁছে গিয়েছি। ক্লাস থেকে হলাম যেন। কই আসো তুমি? বটতলায় দৌড়ে আসো। কলটা কেটে দিয়ে নূপুর আরিবাকে গাড়ি থেকে নামতে বলে চারদিকে ঘুরে দেখতে বলে। আরিবাও ভীষণ আগ্রহ নিয়ে চারপাশ দেখতে থাকে। এদিকে নূপুরের আগমনে বার্তা পেয়ে নওশাদ ইনানের হাত ধরে দৌড় শুরু করে। ব্যথাময় শরীর নিয়ে কোনো মতে দৌড়ে বটতলার সামনে আসতে নওশাদ আরো জোরে দৌড় দিয়ে হঠাৎ ইনানের হাত ছেড়ে দিয়ে নূপুরকে জড়িয়ে ধরে। এদিকে ইনান তাল সামলাতে না পেরে ধপাস করে কারোর গায়ের উপর পড়ে গিয়ে কুকিয়ে ওঠে। মরে গেলাম রে। ইনানের সঙ্গে সঙ্গে আরো একটা মেয়ের চিৎকার সাথে কান্না ভেসে আসে। হ্যাঁ, মেয়েটা তোমাদের নায়িকা আরিবা। আহ, নূপুর আপু বাঁচাও। দুজনের চিৎকারে নূপুর নওশাদ নিজেদেরকে ছেড়ে দিয়ে পেছনে তাকাতেই চমকে ওঠে। ইনান ওর 6 ফুটের বিশাল দেহ নিয়ে 5 ফুটের নিবিড় উপর পড়ে আছে দেখে দ্রুত নওশাদ ইনানকে টেনে তোলে। নূপুর নিজেও আরিবাকে টেনে তোলে। ব্যথায় তখনও চোখ মেলে তাকায়নি ইনান। এদিকে নওশাদ আর নূপুরকে অবাক করে দিয়ে আরিবা ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মেরে বসে ইনানকে। কচি হাতে ধারালো থাপ্পড় খেয়ে দুর্বল শরীর নিয়ে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে ইনান। আশঙ্কিক এমন কিছু হবে ভাবতে পায়নি নওশাদ। নূপুর দ্রুত ইনানের মাথা কোলে তুলে নিয়ে ডাকতে থাকে। ইনান ভাইয়া, চোখ খুলুন। এই নওশাদ, দ্রুত ভাইয়াকে নিয়ে চলো। ভাইয়ার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। নওশাদের মাথা চক্কর দিতে থাকে। ততক্ষণে নূপুরের ড্রাইভারও গাড়ি থেকে নেমে ইনানকে গাড়িতে তুলে নেয়। নওশাদ সামনে বসে লোকেশন বলে দেয়। রাত 10টা। টিপ টিপ করে চোখ মেলে তাকায় ইনান। চারিদিকে চোখ ঘুরিয়ে নিজের রুমে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়ে নাকে করা মেয়েলি পারফিউমের ঘ্রাণ আসতেই চোখগুলো বড় বড় করে বিছানার পাশে তাকাতেই চমকে ওঠে। বছর 17 একটা মেয়ে কালো ওড়না নিয়ে নিজেকে ঢেকে রেখে দুহাত গালে দিয়ে চোখ বন্ধ করে আছে। ইনান চোখ ঢোলে ভালো করে তাকাতে চমকে ওঠে। সাধারণ এক নীল সালোয়ার কামিজ পরিহিত এক মেয়ে ঘুমন্ত অবস্থায় বসে আছে। কাপড় সাধারণ হলেও তাতে অদ্ভুত মায়া। বয়স কতই হবে? 17। খুব মোটা না, খুব চিকন, ঠিক যেন একটা সরল রেখার মতো স্নিগ্ধ। ইনান মুগ্ধ নয়নে তাকে ঘুমিয়ে থাকা আরিবার দিকে। ওনার বাইরে বের হওয়া আসা লম্বা অবদ্ধ চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে চুলের মাথাগুলো তুলে উঠছে। ঘুমন্ত চোখ দুটো বন্ধ, কিন্তু ঘন চোখের পাতা যেন বলছে ইনানকে। ভেতরে কত গল্প জমে আছে প্রিয়। মনে মনে হেসে ওঠে ইনান। হা করে তাকায় গোলাপি ঠোঁট জোড়ার দিকে। ঠোঁট সামান্য ফাঁকা। নিঃশ্বাসের হালকা শব্দ শুনেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল ইনানের। গায়ের উপর হালকা চাদর পরে আছে, কিন্তু তাতেও ভেসে উঠছে সরল স্নিগ্ধ শরীরের আকৃতি। আরিবা শান্ত আর পবিত্র। গুলোমুলো গাল দুটো স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। যে নিজের অজান্তেই হাত দুটো আরিবার দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু হঠাৎই ইনানের হুঁশ থমকে যায়। মনে মনে হেসে ফিসফিস করে বলে, এত কিউট একটা বাচ্চা মেয়েকে আমার ঘরে বসে আছে, আর আমি কি না ওর সৌন্দর্য বিনা অধিকারে ভোগ করছি? ছি 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 ছি। কথাগুলো ভাবতে ভাবতে নিজের গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়। এদিকে বাথরুমের দরজার শব্দ শুনে আরিবার কাছে ঘুমটা ভেঙে যায়। চমকিত চোখে বিছানার দিকে তাকিয়ে ইনানকে না দেখে আরিবা বাথরুমের দিকে তাকায়। পানির আওয়াজ আসছে। ভয় পায় আরিবা, যুবতুব হয়ে বসে থাকে চেয়ারে। একটু পর ইনান বের হতেই আরিবা ইনানকে চমকে দিয়ে ধূপ করে ওর পায়ের উপর হুমড়ি খেয়ে কেঁদে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনার শরীর খারাপ। আমি না জেনেই আপনার শরীরে হাত তুলেছি। দয়া করে আমায় ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর জীবনেও করব না। কথাগুলো বলতে বলতে আরিবা বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ফেলে। ইনান দ্রুত বলে, আরে আরে আরে, পা থেকে উঠে বসো। আমি কিছু মনে করিনি, দোষটা আমারই।
আমি তাল সামলাতে না পেরে তোমার উপর পড়ে গিয়েছিলাম, সরি। আরিবা কান্নাটা থামিয়ে দেয় ইনানের কোমল কণ্ঠ শুনে। বেশ অবাক হয় ও, কেননা এর আগে ও কোনোদিনই পুরুষের কোমল আর মধুর মতো মিষ্টি কণ্ঠ শুনিনি। ইনানের পা ছেড়ে দিয়ে মাথা তুলে ইনানের মুখের দিকে তাকায় আরিবা। সঙ্গে সঙ্গে আরো এক দফা অবাক হয় আর মনে মনে বলতে থাকে, এত মায়াবী চেহারার ছেলে হয় জানতামই না। ইস, কেন যে এত মায়াবী একটা ছেলেকে মারতে গেলাম। কতগুলো ভাবনার মাঝেই ইনান বলে ওঠে, তুমি এখানে কি করছো মেয়ে? তোমার তো এখানে আসার কথা নয়, কে তুমি? আরিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আরিবা ইয়াসমিন, নপুরাপুর গ্রামে আমার বাড়ি। আমি ঢাকাতে ভর্তি হতে এসেছি। ইনান মুখটা গম্ভীর করে বলে, তাতে বুঝলাম, কিন্তু তুমি আমার রুমে কি করছো? এইভাবে একটা পরপুরুষের ঘরে অবস্থান করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ, ভীষণ ইতস্তত বোধ করছি, কিন্তু উপায়ও যে নেই। নূপুর আপু বলে গেছে আপনার মাথায় জল পটি দিয়ে দিতে আর খেয়াল রাখতে। নওশান ভাইয়া নূপুর আপুকে নিয়ে ঘুরতে গিয়েছে। ইনানের মনে পড়ে কলেজে নওশাদের কথা। ও বলেছিল একটা মেয়ে আসবে, ওর ফ্ল্যাটেই রাখতে হবে। তড়িতে চমকে ওঠে ইনান। ভালো মতো আরিবাকে দেখে মনে মনে হেসে বলে, বুঝেছি, ওই দুটো বিয়ে দিতেই হবে। সে যাই হোক, নওশাদ আমাকে বলে দিয়েছে তুমি আমার এখানেই থাকবে। ভয় নেই, আমি খারাপ পুরুষ নই, নির্ভয় এখানে থাকো। অতীতে কি হয়ে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আরিবা এবার বেশ ইজি হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা গোটা ডাগর চাহনিতে ইনানের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই আরিবা চোখটা নামিয়ে নেয়। তবে ইনান চেয়ে থাকে ওর ডাগর হরিণী চোখগুলোর দিকে। ওর শরীর বারে বারে শিহরিত হয়ে উঠছে। একই অবস্থা আরিবারও। আরিবা চোখগুলো নামিয়ে দুহাত নাড়াচাড়া করতে করতে ভাবতে থাকে, সে আরিবা, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে? তোর 17 বছর জীবনে কখনোই তো কোনো ছেলের দিকে এভাবে তাকাসনি, কোনো শিহরণ অনুভব করিসনি। তবে কেন এই অচেনা ছেলের ওপর এমন করছি? নিজেকে দমিয়ে রাখ। ইনান নিজেকে থামি আস্তে করে বলে, শোনো মেয়ে, ও সরি আরিবা ইয়াসমিন, তুমি পাশের ঘরে গিয়ে থাকো, আমার ঘরে আসবে না। আর হ্যাঁ, নিজের রান্নার জন্য রান্না না করে আমার জন্য করবে। আমি বাজার করে এনে দেবো। ঠিক আছে, আমি আসছি। কথাটা বলে আরিবা দরজার দিকে পা বাড়ায়। ইনান নিজেও বিছানায় আদর্শ হয়ে বসে। এমন সময় আরিবা দরজার সামনে থেকে ফিরে এসে হুট করে নিজের ডান হাতটা ইনানের কপালে রাখে, জ্বর আছে কিনা দেখতে। আশঙ্কিক ইনান এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। কাটা দিয়ে ওঠে ওর শরীর। আরিবার তেমন কোনো পরিবর্তন নেই, থাকবেই বা কি করে? সে যে বহু সময় ইনানের কপালে হাত রেখেছে, এমনকি পুরো শরীর মুছেও দিয়েছে, যা ইনান জানে না। বেশ খানিকক্ষণ পর আরিবা মুখ ফসকে বলে ফেলে, আপনার এখনো জ্বর আছে, আবারও আপনার শরীর মুছে দিতে হবে। দাঁড়ান, আমি বাথরুম থেকে তোয়ালে ভিজিয়ে নিয়ে আনছি। ইনান আরিবার কথাটা শুনে ওর পাশ থেকে সরে যায়। আরিবা নিজেও ওর মুখটা দুহাতে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। ইনান বিস্ময়কর চাহনিতে তাকিয়ে বলে, কি 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 বললে? তুমি আমার অবচেতনায় আমার শরীর মুছে দিয়েছো? আরিবা ইনানের কথা শুনে ভয় কাঁপতে শুরু করে। থরথর করে কাঁপতে কাঁপতেই বলে, আমি ইচ্ছে করে করিনি, করতে বাধ্য হয়েছি। আপনার জ্বর আর হুঁশ ফিরছিল না, তখন আমার আম্মুর কথা মনে পড়েছিল। আম্মুকে দেখেছি আমার বাবার জ্বর হলে শরীর মুছে দিতে। ইনান আবারও আগের জায়গায় ফিরে এসে শান্ত চাহনিতে আরিবার দিকে তাকিয়ে বলে, তুমি ছিচ কাঁদুনি মেয়ে, কথায় কথায় কেঁদে ফেলো। নিজেকে মনকে শান্ত রাখতে শেখো। যাই হোক, কি করব, তাতে আমার কোমরের নিচে হাত দেবে না। আরিবা কাদা বন্ধ করে ইনানকে ভেঙচি কেটে চলে যায় বাথরুমে তোয়ালে ভিজিয়ে আনতে। আর ইনান আরিবার বাচ্চামো দেখে হেসে ফেলে আর মনে মনে বলে, কি যে হলো আমার, একটা পিচ্ছি মেয়ের সেবা নিচ্ছে, আর পিচ্ছিরাও দেখি মুখ বুঝে করে যাচ্ছে। এই নৌসাদ আর নূপুরকে সামনে পেলে খবর করে দেবো একদম। একটু পর আরিবা আসে। ইনান দ্রুত চোখ বন্ধ করে ফেলে আর অনুভব করে আরিবার চাদর সরিয়ে ইনানের খালি বুক মুছে দিচ্ছে।
ঠান্ডায় শিউরে ওঠে আরিবার খেয়াল করে বলে, একটু সাহায্য করুন, আরাম পাবেন। আপনার পিঠে এত আঘাত ছিল কেন? আপনারও কি সৎমা আছে? না, সৎ মা নেই, তবে কিছু আপন মানুষ আছে যারা সৎ মায়ের চেয়েও ভয়ঙ্কর, আর আঘাতটাও তাদেরই দেওয়া। এত বাজেভাবে তো আমার সৎ মায়ও মারেনি। আঘাতগুলো শুকিয়ে ওঠেনি, তাই এত জ্বর। আচ্ছা, আপনাকে আমি থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে পড়ে গেলেন কেন? জানে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আগে থেকে আমার শরীরটা জ্বর, তার ওপর নওশাদের সাথে দৌড়ানি শরীরতে আর সামলাতে পারিনি, তোমার উপরে পড়ে গিয়েছিলাম। তারপর কি হলো জানোই তো। আমি সত্যি সরি, আমার এতটা রাগ কখনোই ছিল না, কিন্তু আমার শরীরে পরপর স্পর্শ করায় রাগ কন্ট্রোল করতে পারিনি। শুনেছি ঢাকায় এমন ইচ্ছে করেই মেয়েদের শরীরে হাত দেয়, তাই। আরিবাকে বাকি কথা বলতে না দিয়ে ইনান বলে, আর তাই তুমি রেগে গিয়ে থাপ্পড় দিয়েছো, তবে দেখো এখন নিজেই সেবা করছো। আরিবা ইনানের পিঠ আস্তে আস্তে মুছে দিতে দিতে বলে, আমি রাজি হইনি, পরে নওশান ভাইয়ের কথায় রাজি হয়েছি। তিনি বলেছিলেন, আপনি কেমন মানুষ, আপনি আর যাই করুন আমার শরীরে বাজেভাবে হাত দেবেন না, তবে একটু লুচু টাইপের আপনি। কি যে বলো আরিবা, সে যাই হোক, কিছু খেয়েছো সকালে? এত শুকনো মুখ কেন? আমার চেহারা সবসময় এমন শুকনোই থাকে। না না, এভাবে থাকা যায় না আরিবা। নওশাদ সবই বলেছে আমায়, একটু সুস্থ হই তখন তোমার ব্যবস্থা করব। তবে শোনো, কখনই কাঁদবে না। আমিও কাঁদতে চাই না, কিন্তু কাঁদা আমার পিছু ছাড়ে না। মা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত না কেঁদে কখনোই কিছু খেতে পাইনি। কথাটা বলে আরিবা তোয়ালে নিয়ে চলে যায় আর ইনান মনে মনে বলে, আগে কি হয়েছে না হয়েছে জানি না মেয়ে, তবে শুনে রাখো, ইনান আহমেদ এর একমাত্র বউ হবে তুমি। যে কোনো মূল্যে আমি তোমাকেই চাই। ইনানের ভাবনার মাঝে নওশাদ আর নূপুর দরজায় নক করে ভেতরে প্রবেশ করে। ইনান আস্তে করে গলা পর্যন্ত চাদর টেনে নিয়ে নওশাদের দিকে তাকায়। নওশাদ বেশ ভয় পায় ইনানকে, নূপুরও ভয় পায়। ইনান গম্ভীর কণ্ঠে বলে, নওশাদ, তোর থেকে আমি একটা আশা করিনি। একটা বাচ্চা মেয়েকে আমার পাশে রেখে চলে গেছিস তোরা। আরে নিজে না পারলে হসপিটালে ফেলে আসতি। আরে ভাই, কষ্ট দেওয়ার মনে আছে? নওশাদ মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সরি বন্ধু, ক্ষমা করে দে, আমি যেতে চাইনি। নূপুর জোর করে নিয়ে গিয়েছিল। এই নূপুর বইল না ইনানকে, ও ভুল বুঝতেছে আমায়। নূপুর নওশাদের কাঁদো কাঁদো ভাব দেখে নূপুরও একই ভঙ্গিতে বলে, ইনান ভাইয়া সরি, আসলে আরিবার কাপড় কিনতে গিয়েছিলাম মার্কেটে, ওর কোনো কাপড়ই নেই। কথাটা বলে নূপুর শপিং ব্যাগটা এগিয়ে দেয় ইনানের পাশে দাঁড়িয়ে থাকা আরিবাকে। ইনান এক পলক আরিবাকে দেখে বলে, ভালো করেছো। এখন নওশাদ শোনো, বাজারে গিয়ে আপেল, আঙ্গুর, মালটা, যত ধরনের ফল পাবি সব 3 কেজি করে আনবি। শরীরটা দুর্বল, প্রচুর খেতে হবে। সাথে বাজার সব কিছু আনবি, এমনকি হাঁড়ি পাতিলও। আর নূপুর, তুমি কসমেটিকের দোকানে গিয়ে একটা মেয়ের যত কিছু লাগে সব কিনে আনবে। পারলে আরিবা কেউ নিয়ে যাও। নূপুর তড়িৎ গতিতে বলে, আরিবার দরকার নেই ভাইয়া, ও এখানেই থাকুক। এই নওশাদ, চলো চলো মার্কেটে যাই। ইনান ভাইয়া যা বললো দ্রুত নিয়ে আসি। না, মানে টাকা তো নিতে দাও, আর হলে কে দেবে তোমায় ওইসব? ও হ্যাঁ, তাই তো ভাইয়া। ইনান খিলখিল করে হেসে আরিবাকে বলে, এই যে পিচ্ছি আরিবা, আমার প্যান্টের পকেট থেকে চেক বইটা নিয়ে এসো তো। আরিবা ভনিতা না করে চেক বই কলম এনে দেয়। ইনান 50,000 টাকার চেক লেখে নওশাদকে দিয়ে বলে, আশা করি হয়ে যাবে। হবে মানে ভাইয়া, পুরোই দৌড়াবে। এই চলো নৌশাদ, বের হই। বাই বাই ইনান ভাইয়া, বাই আরিবা ভাবি। বাই। নূপুর রাত চলে যেতেই ইনান হঠাৎ থমকে যায়। আরিবার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, হে আরিবা, নূপুর আমাকে ভাইয়া ডাকে, কিন্তু তোমায় ভাবে রাখলো কেন? তুমি কি আমার বউ? আরিবা ইনানের কথা শুনে লজ্জে বেরিয়ে যায় রুম থেকে। আর ইনান বোকা হাসি দিয়ে চেয়ে থাকে আরিবার চলে যাওয়ার দিকে। নূপুরদের ঢাকায় ঘটে যাওয়া সব ঘটনা ড্রাইভারের মুখ থেকে শুনে আজগর মির্জা তাৎক্ষণিক ছুটে যান নওশাদের বাবা নওয়াজ খানের কাছে।
তাকে ছেলে মেয়ের কাহিনী বলতে তিনি হাসি মুখে বলেন, আজগর ভাই, ছেলে মেয়ের ভালোবাসা আমাদের মেনে নিলে ক্ষতি নেই। আমি ওদের পড়াশোনা শেষ হলেই বিয়ে দিয়ে 4 হাত এক করে দিতে চাই। তুমি কি বলো? আমি আর কি বলবো ভাই, ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, সারা জীবন একসাথে থাকার সঙ্গী বেছে নিতেই পারে। তোমার আপত্তি না থাকলে আমারও নেই। তাহলে এসো কোলাকুলি করি। তুমি আমি আর বন্ধু নই, সেই সাথে নতুন সম্পর্ক শুরু হলে বেআই মশাই। আজগর মির্জাও হেসে কোলাকুলি করে। সেই সাথে আরিবার বাবা রহিম আলীর মন মেজাজ ভালো নেই। আজ 2টা দিন বাড়িতে ফিরে বারবার মেয়ের ভাঙাচোরা ঘরটার দিকে তাকিয়ে থাকেন আর কি যেন ভাবেন, যা নজর এড়ে না রিনা বেগমের। তাই তো আজ সকালে মুখটা বাঁকিয়ে বলেই বসেন, মাইয়া সইলা গেছে তো কি হয়েছে? তোমার কি আর মাইয়া পোলা নাই? ওদের বাড়িতে আইনা রাখি, ওরাই তোমারে বাবা বইলা ডাকবে। স্ত্রীর কথা রহিম আলীর শরীরের রাগটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দেয়। এর আগে কখনোই স্ত্রীর শরীর হাত না তোলা রহিম আলী আর নিজেকে সামলাতে পারেন না। চুলোর পাশে চিড়ে রাখা আকাশমণি গাছের খড়ি হাতে তুলে নিয়ে মারতে শুরু করেন রিনা বেগমকে। প্রতিটা আঘাতে রিনা বেগমের চিৎকারে এলাকার নীরবতা ভেঙে দেয়। রহিম আলী পশুর মতো মারতে মারতে হুঙ্কার ছেড়ে বলেন, ডাইনি, তুই আমার নিজের রক্তের মায়ারে নিজের মায়া মনে করিসনি, আদর করিসনি, কখনো খাইতে দিসনি ভালো মতো, আর এখন কইতেছিস তোর আগের ঘরে মাইয়া পোলার মুখ থেকে আমি বাপ ডাক শুনমু? ওগো মাইনা নিমু, তোরে আজ মায়েরা ফেলমু। আমার ফুলের মতো মায়েরা কতই না কষ্ট দিছে মুই, সব তোর জন্য। তোরে মায়েরা ফেলমু, আজ তোরে মাইরাই ফেলমু। কথাগুলো বলতে বলতে আরো হিংস্রভাবে পেটাতে থাকেন রহিম আলী, যা আশেপাশের লোকজন বেগতিক দেখে দ্রুততাকে থামিয়ে দেয়। ততক্ষণে রিনা বেগমের অবস্থা নাজেহাল। অচেনা একটা রুমের নরম বিছানায় শুয়ে আরিবা ছোট্ট একটা বাটন ফোনের দিকে তাকিয়ে আছে। বারবার মনে পড়ছে ওর বাবার কথা, মনে পড়ছে তাকে বলে আসা শেষ কথাগুলো। নিজেরই খারাপ লাগে ওর। মন বলতে থাকে, ইস, যদি বাবাকে ওসব না বলতাম। অফিসের বসের চেয়ারে আইস করে বসে থাকা রায়নের নজর ওর পার্সোনাল বিয়ে রাহার দিকে। রাহ নিজের বসের চাহনি বুঝতে পেরে আরো খোলামেলা হয়ে যায়। রান নিজেকে সহ্য করতে পারে না, এগিয়ে যায় রাহার দিকে। রাহ নিজের প্রমোশনের আশায় নিজেকে বসের কাছে বিলিয়ে দেয়। বাসে ঋতুও কম নেই, রোজ সময়ে অসময়ে প্রেম করে চলেছে আকাশের সাথে, সেই সাথে অশ্লীল আলাপ তো রয়েছে। ছবি, ভিডিও কল, সব কিছুতেই ওরা 10 ধাপ এগিয়ে গিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল। নওশাদ আর নূপুর সবকিছু কিনে এনে রাখে ইনানের সামনে। ইনান সবকিছু দেখে নূপুরকে আরিপার রুমে সবকিছু পাঠিয়ে দিতে বলে। নওশাদও এগিয়ে এসে 26,000 টাকা এগিয়ে দিয়ে বলে, দোষ 24,000 টাকা খরচ হয়ে গিয়েছে, আর এই নেই 26,000 টাকা। ইনান 10,000 টাকা গুনে নিয়ে বাকিটা নওশাদের হাতে দিয়ে বলে, এটা দিয়ে নিজেরা কিছু কিনে দিবে। নূপুর নওশাদকে ভালো কিছু কাপড় কিনে দিয়ে তুমিও কিছু কিনে নিও। ওকে ভাইয়া, এখন তাহলে আমরা যাই, আগামীকাল আবার আসবো। হ্যাঁ এসো। আরিবাকে কালকে কলেজে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দাও, আমার নাম বলবে ফিসিকে। ওকে ভাইয়া। এই নওশাদ চলো। নওশাদকে নিয়ে নূপুর বেরিয়ে যেতেই আরিবা দরজা লক করে ফিরে আসে ইনানের রুমে। ইনান আরিবাকে দেখে বলে, কিছু বলবে? এগুলো কার জন্য? তোমার জন্য, আর কিছু বাকি থাকলে তাও কিনে দেবো। আর শোনো, ফ্রিজে কিছু ভর্তি ফলমূল আছে, সারাদিন ওগুলোই খাবে। আরিবা গম্ভীর চোখে ইনানকে খানিকক্ষণ পর করে বলে, আপনি কি আমায় করুণা করছেন? এইগুলো তোমার উপহার। তুমি আমার মেহমান মিস আরিবা ইয়াসমিন। তোমার সব দায়িত্ব আমার। যাও, এই ছেঁড়া ফাটা পোশাক পাল্টে নতুন পোশাক পরে আসো, রান্না করতে হবে না। ক্ষুধা পেয়েছে আপনার? হ্যাঁ, যাও জলদি। শাওন নিয়ে রান্না করতে বসো। আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। ওকে ওকে, আমি এই যাব এই আসবো। ঘরে আসতে হবে না, কিচেনে যাও। কথাটা বলে ইনান মুচকি এসে মোবাইলে মনোনিবেশ করে। মূলত ইউটিউবে মাংস আর পোলাও রান্নার রেসিপি দেখে নেয় সে। বেশ কয়েকটা ভিডিও দেখার পর মোবাইল রেখে সোজা চলে যায় কিচেনে। এদিকে আরিবাও সুগন্ধি সাবান আর ঝর্ণার পানিতে বেশ লম্বা সময়ে গোসল করে বের হয়ে বিছানার উপর রাখা আকাশি রঙের সালোয়ার কামিজটা পরে কিচেনের দিকে যেতেই ইনান পিছন ফিরে তাকায়। আকাশি রঙের সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে আরিবা।
খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, কপালের পাশ দিয়ে দু একটা চুল উড়ে গিয়ে মুখের কাল ছুঁয়ে দিচ্ছে। গলার কাছে সালোয়ারের আটসাট কাপড় বুকের ভাঁজটাকে হালকা করে প্রকাশ করছে, যেন অনিচ্ছা সত্ত্বেও আকর্ষণ ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। মুখটা ফর্সা, তাতে এক ধরনের নিষ্পাপ শিশুসুলভ সৌন্দর্য। ঠোঁটের কোণে লাজুক একটুখানি হাসি, চোখ দুটো কালো, ভিজে ভিজে, যেখানে তাকাই মনে হয় সেখানেই অদ্ভুত এক নেশা ছড়িয়ে দিচ্ছে। ইনান একবার তাকাতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, মনে হয় এই মেয়েটাই তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। মুগ্ধ নয়নে আরিফাকে দেখতে দেখতে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ওফ, কি মিষ্টি গন্ধে পুরো ফ্ল্যাট মম করছে। আরিফা, তুমি কি আমি পাগল করে দেবে? আরিফা মুচকি হেসে ইনানকে পাশ কাটিয়ে কিচেনে ঢুকে বলে, আপনি দেখি সত্যিই পাগল। পারফিউমের গন্ধে কেউ পাগল হয়? হয় আরিফা, এমন মেয়েলি পারফিউম আমি এত কাছ থেকে কখনই পাইনি, এটাই ফার্স্ট টাইম। বাই দা ওয়ে, এত সময় লাগলো কেন সাউন্ড নিতে? ঘুমিয়ে গেছিল নাকি? না জনাব, গ্রামে ভাঙা বাথরুমে মন খুলে গোসল কখনোই করতে পারিনি। আজ এখানে মন খুলে শাওয়ার নিয়েছি, বেশ হালকা অনুভব করছি আমি। বেশ, শুনে ভালো লাগলো। তোমাকে নিরাপদ প্লেস আমি দিতে পেরেছি। কি রান্না তুলে দিয়েছেন? এত সুঘ্রাণ বের হচ্ছে যে। পোলাও রান্না হচ্ছে মিস, সাথে গরুর মাংস, দুজনে জমিয়ে খাবো। আপনি অসুস্থ, ঘরে যান, আমি করছি। না, আজ আমি রান্না করবো স্পেশাল ঢাকাই মানিক চানের পোলাও। তুমি বসে থাকো। একটা কথা বলবো? বলো। দুদিনের পরিচয়ে আমার মনে হচ্ছে আপনি আমায় নিজের বউ বানিয়ে নিয়েছেন। ইনান মুগ্ধ নয়নে তাকাই আরিবার হাসিমাখা মুখটার দিকে। আরিবা নিজেও কথাটা বলে ইনানের দিকে তাকিয়ে আরো এক দফা লজ্জা পড়ে, কেননা পলক্ষীন চোখে তাকিয়েছিল ওর দিকে। এই যে জনাব, রান্না তো হয়ে গিয়েছে, এবার তো চোখগুলো ফিরিয়ে নিন, আমি কিন্তু ভীষণ লজ্জা করছে। ইনান বেশ বিব্রত বোধ করে সরে আসে কিচেন থেকে। আরিবা নিজেও রান্নায় মন দেয়। ইনান ডাইনিং টেবিলে বসে একের পর এক ফল কেটে সাজিয়ে রাখে প্লেটে। একটু পর আরিবা কিচেন থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলে রেখে বলে, নিন জনাব, খাবার রেডি। নিন মানে? খাবার সার্ভ করো। আরিবা ইনানের প্লেটে খাবার সার্ভ করে বলে, করে দিলাম, খেয়ে বলুন কেমন হয়েছে। ইনান এক লোকমা মুখে দিয়ে বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে রেখে বলে, একদম আমার মায়ের হাতের মতো রান্না। তুমিও বসে খাও। তারপর এইসব ফলগুলো কেটে রাখছি, তুমি একটা একটা করে খেয়ে শেষ করবে, কেমন? না না, আমি কালো আঙুর খাবো না, তিতা ওসব। বলে কি মেয়ে, তিতা হলে আমি টাকা দিয়ে কিনতাম? আর বাংলাদেশে কে আছে এমন যে এখনো বলে আঙ্গুর ফল টক? আমার বাবা বলেছে ছোটবেলায়, তারপর থেকে আমি আর ওসব খাই না। মিথ্যা বলছে, এই দেখো আমি খাচ্ছি। কথাটা বলেই ইনান 3-4টা আঙ্গুর মুখে দিয়ে চিবাতে শুরু করে। আরিবা হা করে তাকিয়ে দেখতে থাকে ইনানকে। আর এই সুযোগে ইনান একটা আঙ্গুর আরিবার মুখে দিয়ে বলে, চেয়ে না দেখে খাও পাকলি। ইনানের কথায় ভরসা পায় আরিবা, চিবাতে শুরু করে। ইনান আরো কয়েকটা খেয়ে পোলাও খেতে শুরু করে, আর মাঝে আরিবাকে চমকে দিয়ে এক লোকমা আরিবার মুখের কাছে ধরে বলে, হ্যাঁ, হা করো পিচ্ছি, আবার বলবে নি আমি একাই খেলাম। আরিবা ট্রু শব্দ না করে খাবারটা মুখে নিয়ে খেতে থাকে, আর চোখ বন্ধ করে চিবোতে থাকে, আর মনে মনে ভাবে, এ কি এত ভালো লাগছে কেন খেতে? মনে হচ্ছে মুখে কেউ মধু তুলে দিয়েছে। এমন তো হয়নি কখনো। তবে কি লোকটার কথার সাথে হাতেও মধু আছে? খাবারটা চিবিয়ে চোখ খুলে দেখে ইনান নেই। কিচেনের দিকে তাকিয়ে দেখে ইনান প্লেট ধুয়ে তুলে রেখে ফিরে আসছে। এ কি, আপনি খেয়ে ফেলেছেন এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কই, তুমি তো এক লোকমা পোলাও খেতে গিয়ে 10 মিনিট চোখ বুঝেছিল। এখন নিজে খাও, আমি গেলাম। ইনানের কথাই বেশ লজ্জা পাই আরিবা, সাথে বেশ ভালো লাগে। দেখতে দেখতে 1 বছর কেটে গিয়েছে। আরিবা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। ইনান নিজের ভার্সিটির ফাইনাল ইয়ারের প্রজেক্টের কাজে ব্যস্ত। তাদের দেখা হয় শুধু খাবার টেবিলেই। আরিবার ইচ্ছে করে ইনানের সাথে বসে থাকতে, গল্প করতে।
তবে ইনানের ওসবে নজর নেই। সে সারাদিন ভার্সিটি ক্লাস আর বাসে এসে ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে ব্যস্ত। বার কয়েক আরিবা দেখতে চেষ্টা করলো, ইনানের চোখ রাঙ্গানিতে এসে সাহস করে আর ওঠেনি। আগ বাড়িয়ে কিছু বলতে গেলেও ইনান হ্যাঁ হুম ছাড়া জবাব দেয়নি। আরিবার ভীষণ কষ্ট হয়, লুকিয়ে লুকিয়ে কাঁদে। কেন কাঁদে নিজেও জানে না। দিন দিন আরিবা চুপ হয়ে গিয়েছে। কলেজ থেকে এসে মনমরা হয়ে বসে থাকে, যার চোখ এড়ায় না নূপুরের। আজ সোমবার, ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান থাকায় আরিবা যায়নি কলেজে। অবশ্য ইনানি যেতে দেয়নি। একটু আগে এসে ল্যাপটপ রেখে গভীর কণ্ঠে হুকুম করে এসেছে কলেজে না যেতে। আরিবাও চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়েছে। বিকেলবেলা কিচেনে নাস্তা বানাচ্ছে আরিবা। পাশে দাঁড়িয়ে আছে নূপুর। নূপুর নিজেও মনমরা হয়ে আছে। কতগুলো দিন হলো নওশাদের সাথে ঘোরাঘুরি করেনি। গল্প সে তো দূরেই থাক। আরিবা নাস্তা বানানোর ফাঁকে মুখ ফসকে বলেই বসে, আচ্ছা নূপুর আপু, আমি কি দেখতে আগের মতো আর সুন্দর নেই? কি যে বলিস না পাগলি, তুই আগের চেয়ে শতগুণ সুন্দর হয়ে গিয়েছিস ইনান ভাইয়ার যত্নে। এখন তোকে পরিমণির চেয়েও বেশি সুন্দর লাগে। তাহলে ইনি আমাদেরকে তাকায় না কেন আপু? আমার থেকে আর হেসে কথা বলে না। আমি কিছু বললে হ্যাঁ হুঁ করে জবাব দেয়। জানো আপু, ওনার এই ব্যবহারে আমার ভীষণ কান্না পায়। নূপুর মুচকি হেসে বলে, উনি উনি করছিস কেন? নাম ধরে ডাকবি, বলবি ইনান আমার দিকে তাকায় না কেন? না না, এই সম্ভব না আপু, আমার লজ্জা করে। নূপুর আরিবার মাথায় গাঁটটি মেরে বলে, তোর আর লজ্জা? ইনান ভাইকে তো নিজের মনটা দিয়ে বসে আছিস। কাল বাদে পরশু বউ হয়ে যাবি তার, তখন তো ইনান জানু বলে ডাকবি। সে বলবো, কিন্তু আপু বলে না যে উনি এমন করছে কেন? আমার ভীষণ কান্না পায়। মন চায় ছুটে গিয়ে ওনার পা ধরে পড়ি। আমার কি কোনো ভুল হয়েছে ইনান? আপনি কি কষ্ট পেয়েছেন আমার ব্যবহারে? হা হা হা, তুই ইনান ভাইয়ার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস রে আরিবা। যাই হোক শোন, আমার উনিও বিজি বুঝলি। আমি ধৈর্য ধরে আছি। সামনেই তোর আর আমার উনির ফাইনাল এক্সাম। তাদের নিজেদের প্রজেক্ট তৈরি করতে হবে। এতে ওনাদের আশেপাশে মন নেই। 4 বছরের পরিশ্রম বুঝলি। তাই বলে এতগুলো দিন আমার সাথে কথা না বলে থাকবে? আরে ওরা হলো পুরো কলেজের টপার বয়, ওদের আরও টপ করতে হবে। তাই তো ওরা এমন পাগল হয়ে গিয়েছে। ধৈর্য ধরে থাক, দেখবি ইনান ভাইয়াই তোর কাছে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। আসুক না, আমিও দেখাবো আমি কত অভিনয় করতে পারি। সে তোর ব্যাপার। আমি তো আমার উনিকে নিয়ে সোজা কাজী অফিস গিয়ে বিয়েটা সেরে ফেলবো। যাই হোক, থাক বোন, আমি যাই, দেখি উনি কি করছেন। কথাটা বলে নূপুর চলে যায়। আরিবা নিজেও নাস্তা নিয়ে ইনানের রূপে ঢুকতেই ইনান এক পলক আরিবাকে দেখে ল্যাপটপে মনোনিবেশ করে বলে, কি ফিসফিস করলে তোমরা দুজন কিচেনে? আপনি কি করে দেখলেন? ইনান মুচকি হেসে বলে, সিসি ক্যামেরাতে আমি সবসময় দেখি পাগলি, কাজ ফেলে গল্প পারি না। তার মানে আপনি কি আমায় ভালোবাসেন? সে প্রথম দিন থেকে। কথাটা শেষ করার আগে আরিবা ইনানের উপর ঝাঁপিয়ে পড়ে কিলঘুষি মারতে। হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে বলতে থাকে, আপনি অনেক খারাপ। এতগুলো দিন জেনে বুঝে আমায় কষ্ট দিয়েছেন। আপনার সাথে আর ইনান? ইনান আরিবাকে বুকের সাথে চেপে ধরে রেখে বলে, তোমাকে পাওয়ার জন্য তা আমার এই পরিশ্রম আরিবা। যাই হোক, আমার প্রজেক্ট দেখতে চেয়েছিল না, এই দেখো আমার প্রজেক্ট। কথাটা বলেই ইনান আরিবার দিকে ল্যাপটপ এগিয়ে দেয়। আরিবা চোখ মুছে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে ভিডিও গেম অ্যাপ। আরিবা ইনানের দিকে জিজ্ঞাসাসূচক চাউনিতে তাকাতেই ইনান বলে, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, আর সামনেই ফাইনাল এক্সাম, যার প্রজেক্ট হিসেবে আমি গেম বানিয়েছি। আমাকে হেল্প করে নওশাদ, বুঝলে? বাচ্চাদের গেম দিয়ে কি করবেন আপনি? এতে আপনার লাভ কি? বাচ্চাদের পড়াশোনা শেষ করার ইচ্ছে হচ্ছে? পাগলি, আমি অলরেডি আমার গেমিং কোম্পানি খুলে ফেলেছি। নাম দিয়েছি ইনফিনিট গেমস স্টুডিও লিমিটেড।
এই কোম্পানি এখন ছোট ছোট গেম বানালেও কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক ট্রিপল-এ গেমস তৈরি করবে। তুমি শুধু পাশে থেকো আমার। বুঝেছে, সাথে এও বুঝেছি আপনি বেশ লুচু ব্যাটা। একটু সুযোগ পেতেই আমার পেটে হাত দিয়েছেন। এত কিছুই না, বউ হয়ে দেখো, আমার চেয়ে রোমান্টিক আর কেউ হতে পারবে না। ঠিক আছে, চলুন না বিয়ে করে নিই। আমার আর ও ঘরে থাকতে ইচ্ছে করে না, মন চায় আপনার বুকের ওপর ঘুমাই। তোর বাবা আর সৎমাকে থাকতে হবে আমার বিয়েতে, নয়তো বিবাহ হবে না। আর আমি এখনো গ্রামে যাব না। পরীক্ষা শেষ হোক, নওশাদ আর নূপুরের বিয়েতে গিয়ে আমিও বিয়ে করে আনবো। সত্যি বলছেন তো? ইনান আরিবার কপালে চুমু দিয়ে বলে, 3 সত্যি পারছি। এখন যাও, ঘুমাও, আমার অনেক কাজ বাকি। আরিবা পাল্টা চুমু দিয়ে বলে, এখানেই তোমার বুকের ওপর ঘুমাবো। তুমি তোমার কাজ করে যাও। এতগুলো দিন জ্বালিয়েছ, খুব কম কষ্ট দাওনি। আজ থেকে শোধ তুলবো আমি। ইনান বারণ করে না, মন দেয় কাজে। দেখতে দেখতে আরও 6 মাস কেটে গিয়েছে। ইনানের সমস্ত পরীক্ষা শেষ হয়েছে। আজ সমাবর্তন। পুরো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে টপার হয়েছে ইনান। সমাবর্তনে বুক ফুলিয়ে গিয়ে নিজের সার্টিফিকেট সহ নিজের কোম্পানির জন্য 10 লাখ টাকা অনুদান পায়। আর নওশাদ, সে হয়েছে দ্বিতীয় টপার বয়। এমন সময় ইনানকে জুনিয়রদের উৎসাহিত করতে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। ইনানও বলার জন্য মাইক হাতে বলতে শুরু করে। ডাইনিং রুমে সোফায় বসে ছেলের এমন কৃতিত্বে কেঁদে ফেলেন শাহানা আহমেদ। তার পাশে নিশ্চুপ বসে আছে ইমতিয়াজ আহমেদ। তার চোখে পানি নেই, কিন্তু অন্তরটা গর্বে ফুলে উঠছে। আরেকদিকে হিংসাত্মক চাহনি আর মাথায় বোঝার করা ঋণের চাপে জর্জরিত রায়ন ঋতুর দিকে তাকিয়ে বলে, আমার এত বড় প্রতারণার পরও ইনাল এত বড় সাফল্য পেল, আর আমি ঋণের বোঝায় ক্লান্ত। ঋতু রায়নের কথাই পাত্তা না দিয়ে বলে, তাতে আমি কি করব? তুই তো নষ্টা ছেলে, ঘরে বউ রেখে আর কর না মেয়েবাজি। তোর প্রিয় সরি রাতের রানীকে কোটি কোটি টাকা দিয়েছিস ঋণ করে। যা না গিয়ে বল টাকাগুলো দিয়ে দিতে। রায়ন গর্জন করে বলে, কি বলি তুই? তোর এত বড় সাহস? কথাটা বলে রায়ন ঋতুর দিকে তেড়ে যেতে নিবে, অমনি ঋতু মাতাল হয়ে থাকা রায়নের পেটে লাথি মেরে বের হয়ে যায় বাড়ি থেকে। 7টা দিন অনুষ্ঠানে কাটিয়ে ক্লান্ত শরীরে ইনান সবাইকে নিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। এমন সময় নূপুর বলে, ইনান ভাইয়া, আমরা আজ আর রান্না করব না, বাহির থেকে খাবার আনুন না। ইনান কথা না বাড়িয়ে ফ্ল্যাট থেকে বের হতেই চোখ যায় একটা মহিলার দিকে, যে কিনা বাড়িওয়ালার ছেলের আকাশের সাথে ঢলাঢলি করে উপরে আসছে। ইনান আরো ভালো করে মহিলাটাকে দেখে চমকে যায়, কেননা মেয়েটা ওর ভাবি ঋতু। দ্রুত পকেট থেকে ওদের ওই অবস্থায় ভিডিও করে নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। ইনান সাথে নওশাদ। এমন সময় ইনান বলে ওঠে, আরে ভাবি, আজকেও বুঝি ভাইয়া বাসায় নেই, তাই আজ আমার বদলে বাড়িওয়ালার ছেলে আকাশের সাথে এসেছ? ঋতু ততক্ষণে নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিল। ইনান ভিডিও দেখিয়ে বলে, লাভ নেই, ভিডিও করে রেখেছি। নওশাদ, ফোন দে পুলিশকে, এদের বেঁধে রাখি। পরকিয়া পুলিশ বের করে দেবে, ভিডিও তো ভাইরাল করে দেবো। ইয়ান, এসব কি করছো? প্লিজ এমন করো না, আমার স্ত্রী জানলে আমায় ছেড়ে চলে যাবে। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। দেবো এক শর্তে, তোমার প্রেমিকা মানে আমার ভাবিকে বলো আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছিল কেন। ঋতু জান শোনা, প্লিজ সত্যিটা বলে দাও, না হলে আমদর সব শেষ হয়ে যাবে। বলছি ইনান, তোমার ভাইয়ের কথাতেই অমন করেছিলাম। ওই ভদ্ররূপী শয়তান তোমার বাবার কোম্পানি একাই ভোগ করতে চেয়েছিল, পেয়েও ছিল, কিন্তু নারী লোভী হয়ে ওঠে। ওর পিয়ে রাহার জন্য শত শত কোটি টাকা ঋণ নিয়ে তাকে অনেক উপহার দিয়েছে। এখন সে পথের ফকির। আমিও ওর সাথে থাকবো না, তাই বলে দিলাম। এখন রাস্তা ছাড়ো। আকাশ, চলো রুমে যাই। ইনানের চোখে মুখে অদ্ভুত হাসি, যা নওশাদের চোখকে এড়াতে পায়নি। এই এমন ডেভিলদের মতো হাসছিস কেন? দেখো না কি করি। কথাটা বলেই ইনান নওশাদের ফোন দিয়ে ওর ভাই রায়ানের ফোনে আকাশের সাথে ঢলাঢলির ভিডিও সাথে ফ্ল্যাটের ঠিকানা সেন্ড করে দেয়। আর সেই সাথে নিজের ফোন থেকে ওর বাবা মার মোবাইলে ঋতুর কথাগুলো ভিডিও পাঠিয়ে দিয়ে দ্রুত ফ্ল্যাটে ফিরে এসে নূপুর আর আরিফাকে বলে,
জলদি সব কিছু গুছিয়ে নাও। আরিবা, আজই আমরা বাড়ি ফিরে যাব, গ্রামে যাব, আর কালকে তোমাকে বউ বানিয়ে নিয়ে ফিরে আসবো। নওশাদ, গাড়িতে উঠ। নূপুরকে নিয়ে আমি আসছি, আরিবাকে নিয়ে। হঠাৎ যাবি কেন? চল, পরে বুঝে যাবি। কথাটা বলে ইনান আরিবার ব্যাগে কিছু কাপড় আর বিয়ের শাড়ি তুলে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। নওশাদ নিজেই ওর বাবা নওয়াজ খানকে বলে দেয় বিয়ের ব্যবস্থা করতে, তবে একটা নয়, দুটো। একটা ওর আর নূপুরে, আরেকটা ইনান আর আরিবার। গাড়ি ছুটে চলছে গ্রামের দিকে। এদিকে অচেনা নাম্বার থেকে আসা ভিডিও দেখে রাগে কেঁপে ওঠে রায়ানের শরীর। সেই সাথে ঠিকানা দেখে ডেভিলদের মতো হেসে এক দৌড়ে আলমারি থেকে রিভলভার বের করে বেরিয়ে যায় ঘর থেকে। আরেকদিকে ছোট ছেলের ফোন থেকে বহুদিন পর মেসেজ আসায় ইমতিয়াজ আহমেদ খুশি মনে ওপেন করতে নিজে বড় ছেলের বউকে অন্যর কাঁধে ভর দিয়ে কুৎসিত কথাগুলো শুনে ইমতিয়াজ আহমেদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে শাহানা বেগমকে সব বলেন। শাহানা আহমেদ স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেন, বলেছিলাম না আমার ছোট্ট রাজপুত্র ঘরের নরপশু নয়। হ্যাঁ শাহানা, ঘরের নরপশুতে বড় রাজপুত্র কুলাঙ্গারটাকে এক্ষুনি আমি গুলি করে মারবো। আমার 40 বছরের গড়ে তোলা কোম্পানি ধ্বংস করে দিয়েছে, কিছু বলিনি, কিন্তু এতে বড় নোংরা চাল চলছে। ও আমার হাত থেকে আর বাঁচবে না। কথাটা বলেই ইমতিয়াজ আহমেদ ছুটে যান রায়ানের ফ্ল্যাটের দিকে। ততক্ষণে রায়ান গুলি করে হত্যা করে ফেলেছে আকাশ আর ঋতুকে। রক্তাক্ত লাশ দুটোর দিকে তাকিয়ে রায়ান খিলখিল করে হেসে ফোন দেয় ওর বাবাকে। ইমতিয়াজ আহমেদ রায়ানের ফোন পেয়ে দ্রুত রিসিভ করে চিৎকার করে বলে, কুলাঙ্গার, তুই কোথায় আছিস? এই মুহূর্তে বাড়িতে আয়, তোকে আমি টুকরো টুকরো করবো। পারবে না বাবা, তার আগেই আমি বহু দূরে চলে যাব। আমি জানি তুমি সবই জেনে গেছো, তাই তোমার সামনে দাঁড়ানোর ইচ্ছা আর নেই। ওই ছলনাময় ঋতুকে আমি হত্যা করেছি, নিজেও চলে যাচ্ছি। ভালো থেকো বাবা মা, মাকেও ভালো রেখো। আর পারলে ছোটুকে বলো ওর এই বড় ভাইকে ক্ষমা করে দিতে। ইমতিয়াজ আহমেদ কিছু বলতে যাবে, তার আগেই গুলির শব্দ হয়, বিকট শব্দ। সেই শব্দে চিৎকার করে ওঠে ইমতিয়াজ আহমেদ, রায়ান! ধুমধাম করে বিয়ে হয়ে যায় নওশাদ আর নূপুরের। ওদের বিয়ের পর ইনান নিজেও দ্রুত আরিবার বাবা আর সৎমায়ের উপস্থিতিতে আরিবাকে তিন কবুল বলে বিয়ে করে আরিবাকে নিয়ে গাড়িতে উঠে রওনা দেয় ঢাকার পথে। নওশাদ নূপুর শত বারণ করলেও ইনান শোনেনি। সে শুধু বলেছে আবার আসবে। বড় ভাইয়ের জানাজা শেষ করে ইনান ওর বাবাকে নিয়ে বাড়ি ফিরতে দেখতে পাই শাহানা আহমেদ আরিবাকে নিয়ে নানান গল্প করছেন। তার চোখে মুখে ছেলে হারানোর বেদনা নেই। ইমতিয়াজ আহমেদও চোখের পানি মুছে আরিবার পাশে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাহ বাহ, আমার একমাত্র রাজপুত্রের দেখে পছন্দ আছে। পরীর মতো বৌমা এনেছি। শাহানা বৌমাকে তোমার গহনাগুলো দিয়ে দিও, যা আমার মা তোমায় দিয়েছিল। দিয়ে দিব, আজ থাক। মা আরিবা চল, তোকে ঘরে রেখে আসি, রাত তো অনেক হলো, ঘুমাবি না? কথাটা বলে আরিবাকে নিয়ে চলে যান শাহানা আহমেদ। ইনান ঠায় দাঁড়িয়ে চেয়ে থাকে ওর বাবা মেয়ের দিকে। ইমতিয়াজ আহমেদ ছেলে তাকানোর মানে বুঝতে পেরে বলেন, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি চিনতে ভুল করেছিলাম কে ঘরের নরপশু। রায়ানের জন্য আমায় আফসোস নেই, কমফল ভোগ করতে চলে গিয়েছে। আমি চাই সামনে এগিয়ে যেতে। তুই আর আমায় কষ্ট দিস না বাবা, পারলে অতীত বলে বড় ভাইকে ক্ষমা করে দিস। অবশ্যই বাবা, বড় ভাইয়ের সম্পদ চাইলে আমি এমনি দিয়ে দিতাম, এত ছলনার প্রয়োজন ছিল না। এমন সময় শাহানা আহমেদ বলেন, ওসব ভুলে যা বাবা, ঘরে যা, মেয়েটা একা আছে, ভয় করবে। যাচ্ছি আম্মু। ইনান কথাটা বলে রুমের দিকে এগিয়ে যায়। এদিকে আরিবাও অধীর আগে অপেক্ষায় বসে আছে। ইনান দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আরিবা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ইনানের বুকে। ইনানও আরিবাকে বুকের মাঝে আগলে নিয়ে বলে, কে গো, আর একটু অপেক্ষা করতে পারছো না? না, আর একটু অপেক্ষা করতে পারছি না। আমার আদর চাই, অনেক বেশি আদর চাই। এত আদর দেওয়ার বিনিময়ে আমি কি পাবো? আরিবা ইনানের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বিনিময়ে তোমাকে বাবুর বাবা বানিয়ে দিব। তবে চলো শুরু করি। কথাটা বলেই
চার ঠোঁট এক করে দিয়ে হারিয়ে যায় সুখের সাগরে। 4 বছর পর ইনানের গেমস কোম্পানি আন্তর্জাতিক AAA গেমস বানানোর শীর্ষে উঠে গিয়েছে। সেই সাথে বাংলাদেশের টপ কোটিপতির তালিকায় সবার উপরে নিজের নাম নিয়ে গিয়েছে নওশাদ। নিজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি খুলে বসেছে। ফিরে পেয়েছে ওর বাবার থেকে চিনিয়ে নেওয়া 100 বিঘা জমি। সেই সাথে ওর আর নুপুরে 2 বছরের কিউট মেয়ে বাবু হয়েছে। সারাদিন অফিস শেষ করে ইনান বাসে ফিরতে দেখতে পায় আরিবাকে খাইয়ে দিচ্ছে ওর মা, আর বলছে 7 মাস হয়ে গেল, আর 2টা মাস, তারপরেই আমি দিদা হয়ে যাব। ভাবতেই আমার কি যে ভালো লাগছে রে মা, বলে বোঝাতে পারবো না। আমাকে লজ্জা দিও না তো আম্মু, ওনার মতো কিউট কিউট জমক ছেলের আম্মু হব ভাবলেই আমার কেমন যেন লজ্জা করে। ওতে লজ্জা পেলে চলে? পেছন থেকে ইনানের কণ্ঠ শুনে শাহানা আহমেদ আর আরিবা দুজনেই তাকায়। ইনান অফিস ব্যাগটা টেবিল উপর রেখে আরিবার পাশে বসে বলে, আম্মু এত রাত জেগে আছো কেন? ঘুমাবে না? আর বাবা কই? তুই আসছিস না দেখে পাগলিটা না খেয়েছিল, তাই খাইয়ে দিতে বসেছি। আমার নাতিগুলোকে না খাইয়ে আমি ঘুমাবো কি করে শুনি? তোর বাবা তো ঘুমিয়ে গেছে বহু আগে। আচ্ছা প্লেটটা আমি দাও, তুমি ঘুমাও আম্মু। এমনই শরীর খারাপ করবে, আবার রাত জাগলে আরো খারাপ হবে। শাহানা আহমেদ ছেলের হাতে প্লেটটা তুলে দিয়ে চলে যান রুমে। শাশুড়ি আম্মু চলে যেতে আরিবা ইনানের বুকে মাথা রেখে বলে, দেরি হলো কেন আজও আসতে? জানো না আমি তোমার অপেক্ষায় থাকি। সরি পাখি, মিটিং ছিল তাই দেরি হয়ে গিয়েছে। নাও হা করো, খাইয়ে দেই। আমার পেট ভরে গিয়েছে ইনান, প্লিজ আমার একটু জড়িয়ে ধরে রাখো না। ইনান প্লেট রেখে আরিবাকে বুকের মাঝে টেনে নেয়। আরিবাও ছোট্ট বাচ্চাদের মতো ইনানের বুকের মাঝে মুখ লুকিয়ে বলে, ভালোবাসি আমি তোমাকে ভীষণ ইনান, খুব ভালোবাসি তোমায়। ইনান আরিবার কপালে চুমু দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আরিবা ইয়াসমিন প্রিয়তমা। কথাটা বলে একে অপরকে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ফেলে দুজন আর অপেক্ষা করতে থাকে নতুন অতিথিদের আগমনের।